আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন ওনার নাম হচ্ছে লোকমান হোসেন। উনি কাপড়ের ব্যবসা করেন গুলিস্তানে। ওনার বর্তমান বয়স 45 থেকে 40-এর মধ্যে হবে এমনটাই জানিয়েছেন। ওনার বাড়ি নোয়াখালীতে। আর উনি যেই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, উনি এই ঘটনাটি শুনেছিলেন। ওনার বাড়ি নোয়াখালী হলেও উনি বর্তমানে ওয়ারিতে থাকেন। ঘটনাটার সময়কাল উনি যেভাবে বলেছেন 1992 কি 93 সাল এমন একটা হতে পারে। আর যার সঙ্গে ঘটেছিল তার নাম উনি হালকা হালকা মনে করতে পেরেছেন। যতটুকু মনে করতে পেরেছেন সেই অনুযায়ী ওই ব্যক্তির নাম ছিল হামিদুর রহমান। ওই হামিদুর রহমান উনি পেশায় সরকারি চাকরিজীবী ছিলেন। কোন দপ্তরে চাকরি করতেন এটা জানা যায় নাই, বা এটা ওনার মনেও নাই, ওই তথ্য সংগ্রহ করতে পারেন নাই। ওই হামিদুর রহমানের বাড়ি ছিল হচ্ছে ভোলা জেলাতে, ভোলা জেলার কোনো একটা জায়গায়। উনি এই পুরান ঢাকার ওয়ারিতে একটা বাসায় ভাড়া থাকতেন। ওনার পরিবার ভোলাতেই থাকতো, ওনার বাচ্চা কাচ্চা ছিল, বাট মাঝে মাঝে পরিবার বেড়াতে আসতো। তবে ওনার বাসাটা ছিল বর্তমান যে বলধা গার্ডেনটা রয়েছে, এই বলধা গার্ডেনের আশেপাশে ওই ওয়ারির এরিয়ার মধ্যেই কোনো একটা বাড়িতে। কোন বাড়িতে এটা জানা যায় না আসলে। তো এই যে হামিদুর রহমান, ওনার পুরনো জিনিস কেনার প্রতি দারুণ আগ্রহ ছিল। কোথাও অ্যান্টিক কোনো জিনিস, মানে অনেক পুরনো কোনো জিনিস দেখলে উনি সেটা কেনার চেষ্টা করতেন এবং সংগ্রহে রাখার চেষ্টা করতেন। তো ওনার যতটুকু সামর্থ্য ছিল ওইটার মধ্য দিয়ে চেষ্টা করতেন। সরকারি চাকরি করতেন, সৎ মানুষ ছিলেন, তো ওইরকম হাতে টাকা পয়সা থাকতো না, কিন্তু যতটুকু থাকতো উনি ওটা দিয়ে কোনো জিনিস কিনতেন। দেখা গেল পুরনো কোনো চেয়ার কিনেছেন, পুরনো কোনো দেখা যাচ্ছে যে ব্যবহার্য জিনিস, প্লেট হতে পারে, কোনো বাসন হতে পারে, তারপরে কোনো ধরনের পুরনো একটা রেডিও এরকম কিনেছেন। এটা ওনার কাছে ভালো লাগতো আর কি এগুলা কিনতে। আর পুরান ঢাকাতে ওনার থাকার পিছনে এটার একটা উদ্দেশ্য ছিল, ওখানে অনেক পুরনো ঘরবাড়ি রয়েছে, ওখানে যে সমস্ত বনেদি পরিবাররা বসবাস করতেন, তো তাদের সংগ্রহে বহুকাল আগের এই সমস্ত জিনিসগুলো থাকতো। তাছাড়া ওনার অফিসটাও ওই পুরান ঢাকাতেই হওয়ার কারণে কিছু মিলিয়ে বেশ ওনার জন্য বেশ মোটামুটি বলা চলে যে ভালোই একটা জায়গা হয়ে গিয়েছিল ওনার থাকার জন্য আর কি। বিশেষ করে ওই প্লেসটা উনি ওইভাবে সিলেক্ট করেছিলেন। তো যখন উনি চাকরি সময়টা শেষ হয়ে যেত, ডেইলি যেই অফিস আওয়ারটা, উনি যখন আসতেন, যেখানে বসতেন, আশেপাশে মানুষের কাছে জিজ্ঞেস করতেন ভাই পুরনো কোনো জিনিস আছে কিনা। তো কখনো কখনো কোনো কিছু পাওয়া যেত, আবার কখনো কখনো পাওয়া যেত না। তো এভাবেই উনি বেশ মানুষের সাথে পরিচিত হয়ে গিয়েছিলেন। একদিন কি হয়, ওই ওয়ারিতেই চায়ের দোকানে বসে চা খাচ্ছে, তখন একজন লোক মানে চায়ের দোকানদার তাকে ওই হামিদুর রহমান ভাইকে বলে, এই হামিদ ভাই, ওই যে দেখেন, ওই যে আপনার পুরান জিনিস চান না, আপনার ওই একটা সন্ধান কিন্তু ওই যে ওই লোকটা দিতে পারে। তো ওই লোকটার সাথে পরিচয় হন। ওই লোকটাও ওইখানকারই একটা বাড়ির কেয়ারটেকার, অনেক বড় একটা বাড়ি। তো সেই বাড়ির কেয়ারটেকার কয়েকজন আছে, তার মধ্যে উনি একজন। পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য সব কাজগুলো উনি করেন আর কি। তখন ওই লোকটার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আসলে কি ব্যাপার বলেন তো। বলে হ্যাঁ, আমার যেই মালিকের যে বাসা, ওই বাসায় একটা অনেক পুরনো খাট আছে, লোহা কাঠের তৈরি একটা খাট আছে, তবে খাটটা খুলে রাখা, ওটা কেউ ব্যবহার করে না, ওটা বাইরে রাখা। তখন হামিদুর রহমান ভাই বলছে কতদিন ধরে বাইরে রাখা, এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বলে যে 7-8 বছর। তখন হামিদুর রহমান ভাই একটু অবাক হন, কারণ হচ্ছে 7-8 বছর হয়ে গেছে, অথচ ওই বাড়িতে কিন্তু আরো অনেকে কাজ করেন, গরিব মানুষ আছেন, তারা তো চাইলে ওইটা নিয়ে যেতে পারতেন। তো 7-8 বছর ফেলে রেখেছে, এটা কেন ফেলে রেখেছে এটা জিজ্ঞেস করলে ওই লোক বলেন যে এত কিছু ভাই বলতে পারবো না, বাড়ির মালিক জানে, বাড়ির মালিক বিক্রি করলে করবে, না করলে নাই, আপনি বাড়ির মালিকের সাথে কথা বলে দেখতে পারেন। তো উনি ওই ব্যক্তির কাছ থেকে তৎক্ষণাৎ ঠিকানাটা রাখেন এবং বলেন যে ঠিক আছে, আমি বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আমি ওই বাসায় যাচ্ছি। বাসাটা মানে তার যে বাসা ছিল যেখানে থাকতেন, ওখান থেকে খুব বেশি দূরে না, কাছে, পায়ে হেঁটে যেতে 10-12 মিনিট লাগে আর কি। উনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ওই বাড়িতে গিয়েছেন।
তো ওই বাড়িতে যাওয়ার পর দেখেন ওই বাড়ির বাইরের দিকে দোকান রয়েছে, বেশ বড় সড়ো দোকান। কিসের দোকান এটা আসলে জানা যায় নাই। তো ওই দোকানে একজন লোক বসে আছে, দেখে মনে হচ্ছে যে বেশ সম্ভ্রান্ত বংশের একজন। তো একজনকে জিজ্ঞেস করার পর জানিয়ে দিলেন যে এই বাড়ির মালিক উনি। তো ওনার সাথে সালাম বিনিময়ের পরে কথা শুরু করলেন, বললেন যে আমি তো একটা সন্ধান পেয়েছি, একটা খাট রয়েছে, আমার তো এরকম পুরনো জিনিস সংগ্রহ করার অভ্যাস, ভালো লাগে, আপনি কিছু মনে না করলে ওই খাটটি আমার কাছে বিক্রি করতে পারেন। তো মালিক এই কথা শোনার পর মনে হলো ওই বেশ খুশি হলেন, চা বিস্কুট এগুলো খাওয়ানোর চেষ্টা করলেন আর কি। তো এরকম আপ্যায়ন শেষে বললেন যে হ্যাঁ আপনি এই খাটটা নিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা আমাদেরই ব্যবহার্য খাট ছিল, এখন আধুনিক যুগ চলে আসছে, নতুন নতুন মডেল আসছে, এখন এই খাট আর আসলে কেউ ব্যবহার করতে চায় না, আপনি চাইলে কিনতে পারেন। তো যখন মালিক রাজি হয়ে গেছেন তখন কিন্তু এই হামিদুর রহমান ভাই জিজ্ঞেস করেন 7-8 বছর ফেলে রাখছেন কেন, এগুলো আর কিছু জিজ্ঞেস করেন নাই। হামিদুর রহমান ভাই কিন্তু ওই খাট দেখেনও নাই, না দেখে কিন্তু ওনার সাথে কথা বলে ফেলেছেন। তখন ওই মালিক বলে যে ঠিক আছে খাটটা আপনি নিতে পারেন। তখন হামিদুর ভাই জিজ্ঞেস করেন যে খাটটা একটু দেখার দরকার, অবশ্যই দেখবেন। তখন উনি ওনার দোকানের কর্মচারীকে বলে যে যাও তো এই ভদ্রলোক ওই খাটটা দেখাই নিয়ে আসো। তো উনি খাটটা দেখতে যান, গিয়ে দেখেন যে খাটটার রংটা কালো, লোহা কাঠের কালারটা অনেকটা কালোই হয়ে থাকে আর কি, বেশ অনেক আগের খাট। এটা খাট না বলে এক ধরনের পালঙ্ক বলা চলে, অনেক আগে মানুষ এই ধরনের খাটগুলো ব্যবহার করতে, এখন ওইভাবে দেখা যায় না আর কি। ওইটার উপরে ধুলোবালি পরে একদম অবস্থা খারাপ, বাইরে ফেলে রাখা একটা জায়গায়, একটা শেডের ভিতরে ফেলে রাখা আর কি, বৃষ্টির পানি পড়ে না, কিন্তু দীর্ঘদিন পরে থাকার ফলে ওইটার চেহারাটা বাইরে থেকে আসলে একদম নষ্ট হয়ে গেছে বলে মনে হয়। উনি আঙ্গুল দিয়ে একটা ঘষা দেন উপরে, দেখলেন যে না শুধু ধুলোবালি পড়েছে, এখনো ওইটার যে মূল কাঠামোটা ওটা খুব ভালোই আছে। তো উনি ওটা দেখে আবার মালিকের কাছে চলে এসে বলেন হ্যাঁ ওটা তোমার পছন্দ হয়েছে, এখন কত দাম চান আপনি? তখন মালিক বলে যে আসলে এটা তো আমার পূর্বপুরুষরা ব্যবহার করছে, এটার আসলে দাম হয় না, দাম দিয়ে আমি বিক্রি করবো না, টাকা পয়সার আমার কোনো অভাব নাই আল্লাহ দিলে, আপনি যেহেতু সংগ্রহে রাখতে পছন্দ করেন, আপনি যেটা দিবেন আমি ওইটাই নিব, টাকা দিয়ে আমাকে আপনি খুশি করতে পারবেন না, কারণ টাকা আপনার কাছে কত চাইবো আমি, আপনি যেটা দিবেন আমি ওইটাই নিব, যেটা দিবেন ওইটাতে আমি খুশি, কিন্তু আপনার কাছে দাম বলে আমি আপনার কাছে এই খাট বিক্রি করব না। তো ওনার ব্যবহারে হামিদুর রহমান ভাই খুব খুশি হন। তখন ওনার একটা আইডিয়া থেকে বলেন যে এত টাকা, বা নির্দিষ্ট করে জানা যায় না আসলে কত টাকা দিয়ে কিনেছেন, তবে খুব সামান্য টাকাতেই উনি কিনেছিলেন এবং মালিকও খুশি মনে ওনাকে সেটা দিয়ে দেন। আর হামিদুর রহমান ভাই নাকি অবাক হয়েছিলেন যে এত অল্প টাকায় উনি দিতে রাজি হয়ে গেলেন। উনি জাস্ট এই অবাক হওয়া পর্যন্তই, এরপর আর কথাটা না বাড়িয়ে ওই সময় উনি 2জন লেবার ডেকে ওই খাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভেজা কাপড় দিয়ে মুছে টুছে উনি ওনার ওই বাসায় নিয়ে যান। তো কয়েকদিন ওই বাসায় ফেলে রাখা হয়, মানে ওনার নতুন বাসায়, কারণ ওই খাটের বেশ কিছু জিনিস মানে জয়েন করার জন্য কিছু জিনিস ছিল না ওই সময়, এরকম লোহা দিয়ে জয়েন করা যেত না, ওই বাঁশের গজাল বা কাঠের গজাল দিয়ে ওগুলো সেট করতে হতো। তো ওইগুলো তৈরি করে ওই খাটটা উনি সেট করেন, সেট করে ওই খাটের মাপে উনি তোষক টুসুক বানিয়ে ওইটাতে ঘুমানো শুরু করেন আর কি। শুরুর দিকে কোনো সমস্যা ছিল না, উনি ঘুমাচ্ছিলেন ভালোই। মোটামুটি সপ্তাহখানেক পর থেকে হঠাৎ করে উনি অদ্ভুত কিছু স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নটা এমন ছিল যে উনি স্বপ্নের মধ্যে মনে হচ্ছে যে কেউ ওনার গলায় দড়ি বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। উনি মাটিতে শুয়ে আছেন, ওই দড়িটা 2 হাত দিয়ে খোলার চেষ্টা করছেন, কিন্তু আরেকজন ব্যক্তি, তার চেহারা দেখা যায় না, মনে হচ্ছে লম্বা কালো কোনো অবয়ব হবে আর কি, কালো একটা ড্রেস পরা, এই জিনিসটা তাকে টেনে হিচড়ে কোন দিকে যেন নিয়ে যাচ্ছে, অপরিচিত একটা জায়গার দিকে। তো উনি চিৎকার করার চেষ্টা করছেন, কিন্তু ওনার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তো শুরুর দিকে যখন উনি এই স্বপ্নটা দেখা শুরু করলেন তখন কিন্তু বিষয়টা উনি দুঃস্বপ্ন মনে করেই উড়িয়ে দিলেন, যেরকম স্বপ্ন তো মানুষ হর হামেশাই দেখে। এরপর অদ্ভুত আর একটা স্বপ্ন দেখা শুরু করলেন। উনি ঘুমালেই মনে হতো উনি অনেক উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, পড়ছেন পড়ছেন পড়ছেন, কিন্তু নিচের মাটি আর স্পর্শ করছে না, কিন্তু উনি খালি পড়েই যাচ্ছেন উপর থেকে নিচে। এর মধ্যেই উনি ধর্মরিয়ে ঘুম থেকে উঠে বসতেন। এই টাইপের অদ্ভুত ধরনের স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন উনি 7-8 দিন দেখেন, পর পর দেখতে থাকেন। এরপর উনি এই স্বপ্নটা দেখা ওনার বন্ধ হয়ে যায় আসলে। এরপরে নতুন আর একটা সমস্যার সূত্রপাত ঘটে, সেটা হচ্ছে উনি
গভীর রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে একটা শব্দ পেতেন। মূলত ওই শব্দই ওনার ঘুম ভেঙে যেত। শব্দটা এমন ছিল যে কাঠের মধ্যে যদি কোনো পোকা থাকে, ওই পোকাগুলো কিন্তু ওই কাঠগুলো খেয়ে ফেলে, গুঁড়ো গুঁড়ো করে ফেলে। তো অনেকে এটা দেখেছেন। আর এই পোকাগুলো এক ধরনের শব্দ করে ওই কাঠগুলো খেতে থাকে। কামড় দিলে এক ধরনের শব্দ হয়, কটকট করে, ওই ধরনের একটা শব্দ হয়। যারা এই টাইপের শব্দ শুনেছেন তারা বুঝতে পারবেন কাঠের পোকা যেই ধরনের শব্দ করে রাতের বেলা। তো ওনার কাছে মনে হলো যে কি ব্যাপার, এই পোকার শব্দ, আর কোনো পোকা যে কাঠ খাচ্ছে এটা উনি নিশ্চিত, কারণ এই টাইপের শব্দের সাথে উনি পরিচিত ছিলেন। কিন্তু এই খাট শত শত বছর হয়ে গেল, পোকা লাগলো না, আর আমি নিয়ে আসার পরেই এখানে পোকা লাগলো, ঘটনা কি? তো উনি চিন্তা করলেন যেহেতু 7-8 বছর বাইরে এভাবে পড়েছিল, নোংরার মধ্যে ধুলাবালি পড়েছে, রোদ লেগেছে, বৃষ্টির ছিটে ফোটাও লাগতে পারে, এ কারণে হয়তোবা কোনো পোকার উপদ্রব হলেও হতে পারে। তো যেহেতু এটা একটা পুরনো অ্যান্টিক জিনিস, উনি পরের দিন আর কাল বিলম্ব না করে একজন কাঠের মিস্ত্রি ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে এসে বলেন, দেখেন তো ভাই এই খাটের কোথাও কোনো পোকা টোকা লেগেছে কিনা। তো ওই মিস্ত্রি খাটটা দেখেই বলেন যে ভাই আপনি ভুল করছেন, এই সমস্ত খাটে কোনো পোকা লাগে না, এটা আরো 500 বছর থাকলেও পোকা লাগবে না। তারপরও হামিদুর রহমান ভাই বললেন যে আমি তো এরকম শব্দ শুনেছি রাতের বেলা, তা আপনি দেখেন। তো ওই মিস্ত্রি খাটের প্রতিটা ইঞ্চি উনি চেক করেছিলেন। চেক করার পর কিছু কিছু জায়গায় যেখানে কোনো সন্দেহ সৃষ্টি হয়েছিল সেখানে ভারী কিছু দিয়ে ঠোকা দিয়েছেন যে ভেতরে ফাঁপা আছে কিনা, কিন্তু দেখলেন যে না, প্রত্যেকটা জায়গায় একদম নিরেট, ওখানে পোকা লাগার কোনো সম্ভাবনা নাই, বাইরে থেকে পোকা ঢোকারও কোনো সম্ভাবনা নাই। এভাবে ওই মিস্ত্রি দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেন। মিস্ত্রি প্রায় 2-3 ঘন্টা ধরে ওটা পর্যবেক্ষণ করেছিলেন, এবং ওনার পর্যবেক্ষণ দেখে হামিদুর রহমান ভাই খুশি হয়েছিলেন, ওনার ভালো একটা বকশিশও দিয়েছিলেন যে না, উনি খুব একজন দক্ষ মানুষের মতো এটা পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণ করে রেজাল্ট যেটা জানেন সেটা হলো, না ভাই আপনার খাটে কোনো পোকা নেই। তো তখন এই হামিদুর রহমান ভাই একটু নিশ্চিত হলেন যে না, শব্দটা হয়তো বা অন্য কোনো খান থেকে আসছে, রুমের মধ্যে তো আরো কিছু কাঠের আসবাবপত্র রয়েছে, সেখান থেকে আসতে পারে। এইভাবে উনি এই বিষয়টা মাথা থেকে একদমই উড়িয়ে দেন। পরে ওই রাত্রেই আর কি আবার শুয়েছেন। গভীর রাত্রে আবার ওনার ঘুম ভেঙে যায়, আবার সেই পোকার শব্দ, পোকা কাঠ খাচ্ছে। তো উনি এবার চিন্তা করলেন যে একটু ভালো করে চিন্তা ভাবনা করি এবং শব্দটা কোত্থেকে আসছে একটু উৎসটাও খুঁজে বের করার চেষ্টা করি। তো উনি কি করেছেন, ওই কাঠের সাথে কান লাগিয়েছেন যে এই খাটের থেকে যদি এই শব্দটা আসে তাহলে এই কাঠের সাথে কান লাগালে বোঝা যাবে। তো উনি বোঝার চেষ্টা করছেন, উনি অবাক হয়ে যান, সত্যি পোকাটা এই খাটের ভেতরই আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই খাটটা তো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়েছে, পোকা তো আসার কথা না। তারপরেও আসতেই পারে, কোনো কারণে হতেই পারে। এখন যেহেতু ওই জিনিসটা বোঝা যাচ্ছে না, উনি কিভাবে এটার সমাধান করবেন এই চিন্তা করতে থাকলেন। আর পোকাই তো, কিন্তু সমস্যা হলো যে এই পোকার এই শব্দটা আস্তে আস্তে তীব্র হতে থাকে, যার ফলে রাত্রেবেলা ঘুমানোটাই ওনার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তো এভাবে উনি বেশ কষ্ট করেই ঘুমাতে থাকেন। এভাবে চলে যায় 8-9 দিন। 8-9 দিন পর একদিন রাতের বেলা উনি আর কোনো পোকার শব্দ শোনেন নাই। তো চিন্তা করলেন যাক, ভালোই হয়েছে, পোকাটা মনে হয় তার মিশন শেষ করে, তার খাওয়া শেষ করে পেট ভরে গেছে, চলে গেছে, এই জন্য শব্দ হচ্ছে না। উনি ওই রাত্রে খুশি হন। তো ওই রাত্রে আর কোনো শব্দ হয় না। এর পরেও কয়েকদিন রাতের বেলা আর কোনো শব্দ টব্দ হয় নাই। এরপর হঠাৎ করে রাতের বেলা ওনার মনে হলো ওই খাটটা ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে। মনে হচ্ছে খাটটা কেউ ঝাঁকাচ্ছে বা ভূমিকম্প হচ্ছে, পুরো বিল্ডিং নড়ছে। তিনি ঘুমের মধ্যে এই ধরনের একটা ঝাঁকুনি যখন উনি অনুভব করেছেন, উনি মনে করছেন ভূমিকম্প হয়েছে। উনি তো খাট থেকে ধর্মার করে নেমে দরজা খুলে এই ভূমিকম্প ভূমিকম্প বলে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নেমেছেন। তা ওনার ওই চিৎকারে রাত্রেবেলা আশেপাশে অন্য ফ্ল্যাটে যারা ঘুমিয়েছিলেন তারাও তো ভয় পেয়েছেন যে ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প হচ্ছে কি হয় নাই এটা কিন্তু আসলে অন্য ফ্ল্যাটের লোকজন অবজার্ভ করার মতো সময় সুযোগ পান নাই। ভূমিকম্প ভূমিকম্প শব্দ শোনার পর ওনারাও দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে এসেছেন। তখন আরো কিছু লোকজন আসার পরে
জিজ্ঞেস করে ভূমিকম্প বলে কে চিৎকার করলো প্রথমে? তখন হামিদুর রহমান বলে, হ্যাঁ আমি এটা অনুভব করছি। তখন অন্যরা বললো, আমরা তো অনুভব করি নাই, আপনার চিৎকার শুনে ঘুম ভেঙে গেল তাই বের হয়ে আসলাম। তো ওই রাত্রের মতো দেখা গেল যে না, আর কোনো ভূমিকম্প নাই, মাটি একদম স্থির হয়ে আছে, আর ভূমিকম্পের কোনো আলামতও আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না, যে হালকা হালকা তো কোনো কিছু নড়ে, ঘরের কোনো কিছু বা বিল্ডিং এর বাইরে কোনো কিছু না, ওরকম কোনো কিছু তারা বুঝতে পারলেন না। ওনারা ওনাদের মতো আবার ঘরে চলে গেলেন। পরের রাত্রে সেম ঘটনা, আবার খাট ঝাঁকুনি দিয়ে উঠেছে। উনি আবারও মনে করছেন ভূমিকম্প। উনি এবারও ভূমিকম্প ভূমিকম্প বলে চিৎকার করতে করতে নিচে নেমেছেন। এবারও আশেপাশের লোকজন তারাও ভয় পেয়ে নিচে নেমেছে। তখন কি ব্যাপার ভাই, আপনি গতকালকেও বলেন ভূমিকম্প, আজকেও ভূমিকম্প, ব্যাপারটা কি? ভূমিকম্প হয়েছে বলে তো এখন মনে হচ্ছে না। তখন বলেন যে ভাই এরকম আমার খাটটা তো নড়ে উঠলো। তো পরের দিন সকালবেলা লোকজন অন্যদের সাথে কথা বলেছেন যে ভাই রাতেরবেলা আপনারা কেউ ভূমিকম্পের কোনো আলামত টের পেয়েছেন কিনা? লোকজন বলে না, তো কোনো ভূমিকম্পের কোনো আলামত টের পাই নাই। তখন লোকজন, মানে ওই ফ্ল্যাটের লোকজন চিন্তা করছে যে এই হামিদুর রহমান ভাই, ওনার মনে হয় কোনো সমস্যা আছে, রাতেরবেলা দুঃস্বপ্ন দেখে আর এরকম চিৎকার করে ভূমিকম্প ভূমিকম্প বলে। তো ওই রাত্রে উনি যখন আর কি অফিস থেকে ফেরেন, অন্য ফ্ল্যাটের লোকজন বলেন যে ভাই আপনার কোনো সমস্যা আছে, আপনি আসলে দুঃস্বপ্ন দেখেন, এরকম চিৎকার চেঁচামেচি করেন, তো এইভাবে রাতের বেলা আতঙ্ক সৃষ্টি করবেন না প্লিজ, কারণ আমরা সবাই পরিশ্রম করি, রাত্রে ঘুমাই, এবার আপনি দুঃস্বপ্ন দেখে ভূমিকম্প ভূমিকম্প করে চিৎকার করবেন না প্লিজ। সত্যি ভূমিকম্প হলে তো আমরাও টের পাবো, কেউ না কেউ, খালি আপনি টের পান আর ঢাকাবাসী কেউ টের পায় না, এটা কিভাবে সম্ভব? তো এইভাবে লোকজন ওনাকে বলেছেন, ওই ফ্ল্যাটের লোকজন। তো উনি তো আসলে কাউকে বোঝাতে পারছেন না যে উনি সত্যি সত্যি এই ধরনের একটা ঝাঁকুনি অনুভব করেছিলেন। তো ওই রাত্রে আবারও একই রকম ভাবে, রাত আনুমানিক কয়টা এটা আসলে উনি বলতে পারেন না, রাত 2টো 2:30 হবে এরকম আর কি, আবার এরকম খাটের ঝাঁকুনি উনি অনুভব করেন। তো এইবার ঝাঁকুনি অনুভব করার পর উনি কি করেছেন, উনি ওই যে ঘরে যে ডিম লাইটটা জ্বালানো আছে, ওই ডিম লাইটের আলোতে উনি ঘরের অন্য আসবাবপত্র এবং ঘরে থাকা যে সিলিং ফ্যানটা রয়েছে, ওই সময় শীতকাল ছিল, সিলিং ফ্যানটা বন্ধ ছিল, সিলিং ফ্যানের দিকে তাকিয়েছে। যতটুকু বোঝা যায় সিলিং ফ্যান নড়ছে না, অন্য আসবাবপত্র নড়ছে না, ঘরের দেয়ালে ঝুলিয়ে থাকা কোনো ছবিও, নড়াচড়া কোনো শব্দ উনি পাচ্ছেন না। তখন উনি বুঝতে পারলেন আসলে এই সমস্যাটা ভূমিকম্পর ফলে হয়নি, এটা অন্য কোনো ব্যাপার হতে পারে। এই খাটটা কেন নড়ে উঠলো? তুমি রাতের বেলা আবার লাইট জ্বালিয়ে খাটটা পর্যবেক্ষণ করলেন, দেখলেন না, খাটে কোনো সমস্যা নেই। তাহলে উনি নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখেছেন, যেহেতু কয়েকদিন আগে উনি স্বপ্ন দেখতেন কেউ ওনার গলায় দড়ি বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, একটা অবয়ব নিয়ে যাচ্ছে, আবার উপর থেকে নিচে পড়ছেন। ওনার মনে হয় ঘুমের কোনো সমস্যা হচ্ছে, মানসিক একটা অস্থিরতার মধ্যে আছেন, অফিসেরও কাজের চাপ যাচ্ছিল, এই সমস্ত কারণে এরকম হচ্ছে। তো উনি গত 2 রাত্রে মানুষদেরকে মানে বিরক্ত করার জন্য বেশ লজ্জিতও হন, পরবর্তী তাদেরকে সরি বলবেন বলে চিন্তা করেছেন। তো ওই রাত্রের মতো উনি ঘুমিয়ে যান। রাত্রেবেলা আর ওই খাটের ঝাঁকুনি উনি অনুভব করেন নাই, বেশ অনেকক্ষণ জেগেও ছিলেন এরপরেও, তো উনি এটা আর অনুভব করেননি। কখন যে ঘুমিয়ে গেছেন উনি বলতে পারেন না, সকালে উঠে উনি অফিসে চলে গেছেন। তো পরের রাত্রে উনি শুয়েছেন যথারীতি, তখনও ঘুম আসে নাই। হঠাৎ করে মনে হলো কোথা থেকে যেন ভয়ঙ্কর ভাবে নাক ডাকার শব্দ আসছে, মানে অনেকে যে প্রচন্ড জোরে নাক ডাকে না, ওরকম নাক ডাকার শব্দ। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, আমার ঘরে তো অন্য কেউ ঘুমাচ্ছে না, নাক ডাকার শব্দ আসে কোত্থেকে? উনি ভেবেছিলেন হয়তো পাশের ফ্ল্যাট থেকে এরকম শব্দ আসতে পারে, কিন্তু পাশের ফ্ল্যাট থেকে শব্দ আসলেও শব্দের যে তীক্ষ্ণতা, এই তীক্ষ্ণতাটা কিন্তু পাশের ফ্ল্যাট থেকে আসছিল বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল এটা ওনার রুম থেকেই আসছে। উনি চিন্তা করলেন কি ব্যাপারে, শব্দটা কোত্থেকে আসছে? উনি চিন্তা করলেন যে শব্দটার উৎস বের করা দরকার। এখন ওই উৎস উনি বের করতে গিয়ে উনি ফিল করলেন শব্দটা মনে হচ্ছে ওনার এই খাটের নিচ থেকে আসছে। তো উনি ভয়ে ভয়ে খাটের নিচের দিকে তাকিয়েছেন। তো তাকিয়ে উনি কাউকে দেখতে পান নাই, কিন্তু তাকানোর পর ওই নাক ডাকার শব্দটা বন্ধ হয়ে যায়। তো ওই রাতের মতো আর নাক ডাকার কোনো শব্দ উনি পান নাই। পরের রাত্রে উনি ঘুমিয়ে গেছেন, কিন্তু ওনার ঘুম ভেঙেছে আবার সেই ভয়ঙ্কর নাক ডাকার শব্দে। মনে হচ্ছে নাক ডাকার মতোই আর কি শব্দটা, ঘর ঘর শব্দ হচ্ছিল আর কি। তো উনি এবারও ফিল করলেন যে এই শব্দটা ওনার খাটের নিচ থেকেই আসছে। তো এইবার উনি
আবারও সাহস করে বিছানা থাকা অবস্থাতেই মাথাটা নিচু করে ওই খাটের নিচে কিছু আছে কিনা এটা দেখার চেষ্টা করেছেন। উনি যেই না তাকিয়েছেন, এইবার প্রথমবারের মতো ভয়ঙ্কর একটা জিনিস উনি দেখে ফেলেছেন। উনি দেখেন যে খাটের নিচে একজন উপর হয়ে শুয়ে না, উপর হয়ে অনেক সময় আমরা মাথাটা উঁচু করে বসে থাকি না, ঠিক তেমন হাতটা থুতনির নিচে দিয়ে রেখেছে, চোখ দুটো গোল জল জল করছে মনে হচ্ছে, এবং ওই জিনিসটা নাক দিয়ে ওই রকম শব্দ করছে। ওইটা দেখার সাথে সাথে উনি তো প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার দিয়েছেন। ওনার এক চিৎকারেই আশেপাশের ফ্ল্যাটের লোকজন ঘুম ভেঙে গেছে। উনি কিন্তু অজ্ঞান হন নাই। আশেপাশের লোকজন চলে এসেছে, এই হামিদ ভাই কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? লোকজন চিন্তা করছে উনি একা একা থাকেন, তো কোনো বিপদ আপদ হলো কিনা, যেহেতু পরিবারের লোকজন অন্য জায়গায় থাকে, তার বাড়িতে থাকে আর কি, দেশের বাড়ি আর কি। তো লোকজন চলে আসছে, উনি আবার দৌড়ে গিয়ে বাড়ির ওনার যে ফ্ল্যাটের মেইন দরজা ওইটা আবার খুলে দিয়েছেন। লোকজন আসছে, লোকজন আসার পরে বলছে যে কি হয়েছে, আপনার চিৎকার শুনলাম, বলে যে ভাই এরকম আমি খাটের নিচে এরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখছি। তো লোকজন আসার পরে খাটের নিচে চেক করে দেখে যে না, কিছু নাই। তখন এই যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেছেন, তারপর ভূমিকম্প, তারপর যে পোকার কাঠ খাওয়ার আওয়াজ, তারপর এরকম নাক ডাকার আওয়াজ, এই পুরো বিষয়টা উনি বলেন যে খাটটা কেনার পর থেকেই এই ধরনের সমস্যা উনি ফেস করছেন। তখন লোকজন বলে যে ভাই এরকম পুরান জিনিস কিনতে হয় না, পুরান জিনিসে অনেক ধরনের সমস্যা থাকে, আপনি এই জিনিসটা যার কাছ থেকে নিয়ে আসেন তার কাছে ফেরত দিয়ে আসেন, অথবা এটা আপনি অন্য কারো কোথাও বিক্রি করে দেন। আর এটা আসলে সমস্যাটা কি, আপনি এটার উৎস খোঁজার চেষ্টা করেন যে এটা কেন এরকম হচ্ছে। তখন উনি ওই রাতের মতো আর ওই রুমটাতে ঘুমান নাই, ওনার ড্রয়িং রুমে উনি ঘুমিয়েছিলেন। ওই রাত্রে আর কোনো সমস্যা হয় নাই, যদিও বা সিংহ সময় উনি জেগেই ছিলেন, ফজর আজানের পরে ওনার ঘুমটা এসেছিল। তো পরের দিন উনি অফিসে দেরি করে গিয়ে ওনার প্রধান কাজ যেটা, ওই কাজটা করেন। সেটা হচ্ছে যে উনি ওই যে বাড়ি থেকে উনি খাটটা কিনেছিলেন, ওই বাড়ির একজন কাজের লোকের সাথে কথা বলেন। কাজের লোকের সাথে কথা বলে কাজের লোক তো কিছুই বলতে চায় না, বলে না আমি এই বিষয়ে কিছু জানি না, এটা আমি বলতে পারবো না। তো কাজের লোককে উনি বেশ একটা মোটা অঙ্কের বকশিস দেওয়ার লোভ দেখান। তো কাজের লোক বলে যে আসলে টাকা দিবেন বলে যে বলবো বিষয়টা এরকম না, যেহেতু মনে হচ্ছে যে আপনি একটা বিপদে পড়ছেন এই জন্য বলবো, আমাকে টাকা দিতে হবে না আপনাকে। তখন ওই লোকটা বলে যে আসলে এই খাটটা ভালোই ছিল, এই খাটটাতে এই বাড়ির একজন মুরব্বী ঘুমাতেন যার বয়স 70 কি 75 ছিল। উনি অনেক আগে থেকে এটাতে ঘুমাতেন, কিন্তু ওনার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। তো বাড়ির লোকজন পরবর্তীতে জানতে পারেন যে এই খাটের কোনো একটা অংশে নাকি কালো জাদু করা হয়েছিল, আর এই খাটে যিনি ঘুমাবেন ওই কালো জাদুর প্রভাবে আস্তে আস্তে তার মৃত্যু হবে, এবং হয়েছিলও তাই। তো মৃত্যু হওয়ার এত আস্তে আস্তে মৃত্যু হয়েছিল যে বাড়ির লোকজন আসলে ওইভাবে বুঝতে পারেন নাই যে আসলে মৃত্যুটা কেন হয়েছে, মনে করছে স্বাভাবিকভাবে হয়েছে। কিন্তু তার মৃত্যুর পর ওই খাটে অন্য কেউ ঘুমাইতে পারতো না, বিভিন্ন ধরনের সমস্যা হতো। তখন ওই বাড়ির যিনি মালিক উনি বিষয়টা তদন্ত করে একজন হুজুরের মাধ্যমে জানতে পারেন যে এই খাটে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। যখন এই খবরগুলো বাড়ির অন্য সদস্যরাও জানতে পারলেন, বাড়ির কাজের লোকরাও জানতে পারলেন, তারপরে কাজের লোকরাও ওই কাজের লোকদেরকেও কিন্তু উনি খাটটা দিয়ে দিতে চাইছিলেন, কিন্তু কাজের লোকটা কেউ নেয় নাই। তো উনি চিন্তা করেছেন যে খাটটা কোথাও বিক্রি করে দেই। তো ওই বিক্রি নিয়ে দেই উনি নিচে রেখে দিয়েছিলেন, উনি ঘরেও রাখেন নাই, কিন্তু কোনো বিক্রেতা উনি পান নাই। এ ধরনের পুরনো জিনিসের কিন্তু বিক্রেতা পাওয়া যায়, যারা পুরনো জিনিস সংগ্রহ করে ঘষা মাজা করে নতুন মতো করে বিক্রি করেন। কিন্তু কোনো কারণে এমন লোকজনও আসে নাই। তারাও হয়তো বা বাড়ির লোকজনের কাছ থেকে বা বাড়ির যারা সদস্যরা কাজের লোক তাদের মুখ থেকে কোনো কথা শুনেছিলেন যে এই খাটে কোনো সমস্যা আছে। তো ওই সময় তো 92-93 সালে পুরান ঢাকায় এখন এত যে ঘনবসতি, এত বড় বড় অট্টালিকা হয়েছে, তখন তো আরো কম ছিল। তখন কিন্তু মানুষের পুরান ঢাকার যারা লোকজন একজন আরেকজনকে চিনতো, তো এইভাবে কথা ছড়িয়ে গিয়েছিল। এই জন্য হয়তো বা আশেপাশের ব্যবসায়ীরাও জানতেন, কাঠের ব্যবসায়ীরা, ওনারাও আর আসেন নাই। আর এটা নিয়ে ওনারা খুব বেশি চিন্তা ভাবনাও করেন নাই, যেহেতু বাড়ির বাইরে বের করে রেখেছেন বাড়ির একটা জায়গায়, আর কোনো সমস্যা হচ্ছে না। ওটা ওভাবেই 7-8 বছর পড়েছিল। এরপর যখন এই হামিদুর রহমান ভাই ওই জিনিসটা কিনতে যান, খুব খুশি মনেই ওই বাড়ির যিনি কর্তা উনি এই জিনিসটা ওনার কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন।
মূলত ওনারা অনেক ধনী ছিল, টাকা পয়সার কোনো সমস্যা ছিল না, মানে একটা টোকেন মানি আর কি, যেটা না নিলেই না, এটাই উনি নিয়েছিলেন। তো মূলত হামিদুর রহমান ভাই ওই খাটটা নিয়ে আসার পর থেকে এই ধরনের সমস্যাটা সৃষ্টি হয়েছিল। এখন হামিদুর রহমান ভাই কি করবেন বুঝতে পারছিলেন না। এরপরে উনি আর ওই মালিকের সাথে কথা বলতে যান নাই, কারণ মালিক তো ওনাকে জোর করে খাটটা গছায় দেন নাই, উনি নিজেই খাটটা কিনতে গেছিলেন। উনি আর মালিকের সাথে এই বিষয়ে কোনো কথাবার্তা বলতে যান নাই। তো উনি একজন ভালো হুজুরের কাছে যান যে এটা কি করা যায়। তখন ওই হুজুর পরামর্শ দিয়েছেন, যেহেতু এই খাটে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বলে আপনি জানতে পেরেছেন, এটা আর কারো কাছে বিক্রি করার দরকার নাই, এইটা আপনি টুকরো টুকরো করে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেন, অথবা টুকরো টুকরো করে এমনভাবে টুকরো টুকরো করবেন, কেউ হয়তো বা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করতে পারে, কিন্তু ব্যবহার্য কোনো সামগ্রী হিসেবে ব্যবহার করার মতো অবস্থা রাখেন না, তাহলে এই সমস্যাটা চলে যাবে। আর আপনি দীর্ঘদিন যদি এই খাটে ঘুমাতে থাকেন, একটা সময় এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আপনার উপরে পড়বে এবং এর দ্বারা আপনিও আক্রান্ত হয়ে যেতে পারেন। মূলত আপনার সাথে এতদিন যত সমস্যা হচ্ছিল এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবেই হচ্ছিল। আর এই ব্ল্যাক ম্যাজিকের কারণে একটা দুষ্টু জিন এই খাটের সাথে সংযুক্ত ছিল, মূলত এই কাজগুলো সেই ঘটাতো। আর এই খাটে যে ঘুমাবে তার ক্ষতিটাও সেই করবে। তো এইভাবেই ওই হুজুর এই পরামর্শ দিয়েছিলেন, উনি এই পরামর্শ একদম অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। এরপরে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। আর এই ঘটনার ফলে উনি যে পুরনো জিনিস কিনা বাদ দিয়ে দিয়েছিলেন বিষয়টা এরকম না, ওনার শখ ওরকমই ছিল, তবে বেশ সতর্কতার সাথে কাজ করতেন, আগের মতো অত আগ্রহ ওনার কাজ করতো না। এই প্রিয় লিসেনার্স, এই ঘটনা এই পর্যন্তই ছিল। যিনি পাঠিয়েছেন তিনি, তার ঘটনা আমরা আগে একবার শেয়ার করেছিলাম, তার নাম মেহেদি, এবং 144তম এপিসোডে তার ঘটনা আমরা শেয়ার করেছি। তিনি যেই ঘটনা তার শেয়ার করছেন সেটা তার নানা ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা বিচ্ছিন্ন ঘটনা। সে সময় পূজার ছুটি চলছিল। ওই পূজার ছুটিতে বাড়িতে আসার পর তার নানা ভাইয়ের সাথে কথার প্রসঙ্গে তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের সময় কি কোনো আদি ভৌতিক ঘটনা আছে নাকি, বা আপনার সাথে কিছু ঘটেছে? তো নানা ভাই একটা হাসি দিয়ে বলে, অনেকগুলো তো আছে, কয়টা শুনবা? তিনি অবাক হয়ে যায়, কারণ তিনি যখন ছোট ছিল তখন থেকেই নানাটা তাদের সাথেই থাকতো, কারণ উনি প্রায় রাতেই অসুস্থ হতেন, তো তার খেয়াল রাখার লাগতো। তো এই সুবিধার্থে প্রায় বন্ধুর মতোই ছিল তার নানা। তারা একসাথে ফুটবল দেখতো, রেসলিং দেখতো, যখন তখন জিজ্ঞাসা করতেন তিনি। তো তখন উনি হেসে বলতো যে এসব আসলে হয় না, ওরা আগে ছিল এখন আর নাই, মানে উনি ক্লিয়ার করতে চাইতো না। তো হঠাৎ করেই নানা ভাই বলছে যে ওনার সাথে কিছু ঘটনা আছে। তো উনি তাকে মানে মেহেদিকে ভাইকে বলল যে তুমি ছোট ছিল দেখে তোমাকে বলতাম না, ভয় পাবা, মানে তার নানা তাকে বলছিল আর কি। তো উনি যে ঘটনাগুলো তাকে বললেন ওগুলোর মধ্যে একটা তিনি শেয়ার করবেন আজকে। তার নানা ভাইয়ের ঘটনাতে ছিলেন, মানে এটা মেইন ইনসিডেন্টের মতো একটা ঘটনা, আর এটা ঘটে যায় ওনার ছোট ভাই ফজল নানার সাথে। তো ঘটনার সুবিধার্থে তাদের গ্রামের কিছু বর্ণনা দেওয়া যায়। তাদের গ্রামের নাম হচ্ছে কাউতলি। এটা তিতাস নদীর একটা শাখা নদীর মধ্যে পড়ে। কুরুলিয়া খালের পাশে এটা অবস্থিত। খালের অপর পাশে হচ্ছে ভাদুগড় নামের একটি গ্রাম। খালটা কাউতলির আর ভাদুগড়ের মাঝ দিয়ে গিয়ে মূল নদীর সাথে মিলেছে। নদীর ওপারে ফারাঙ্গা নামের একটি গ্রাম আছে। কুরুলিয়া খালের বেশ দুর্নাম আছে। প্রতি বছর 3 থেকে 4 জন এই খালে মৃত্যুবরণ করে। যারা সিলেট বা চিটাগং গেছেন তারা সবাই দেখেছেন এই জায়গাটা, বাট মেবি খেয়াল করেন নাই কখনো, বিকজ জায়গাটা দেখে বোঝা যায় না যে এটা আসলে কতটা ভয়ানক। ঘটনা শুরু করা যাক। নানাভা যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই চেষ্টা করা হলো। এটা পাকিস্তান পিরিয়ড ছিল। সালটা আসলে স্মরণ করা যাচ্ছিল না, ধান কাটা খালি শেষ হয়েছে তখন। তো তার নানার যেভাবে বলেছে, আব্বা আগেই এক নৌকা করে বেশ কিছু ধান নিয়ে গেছে, মানে তার নানার বাবা। তো আমরা তার নানার ভয়েসে বলার চেষ্টা করছি। আব্বা আগেই এক নৌকায় করে বেশ কিছু ধান নিয়ে গেছে, আগেই চলে এসছে। আমি বাকি ধানটুকু নৌকায় তুলে, সব লেবারদের একটা নৌকায় তুলে আমার বন্ধু মানিক মিয়া আর ছোট ভাই ফজলকে নিয়ে ওদের পেছনের নৌকা করে বাড়ির দিকে রওনা দিলাম। ওই সময়টায় মাগরিবের আজানের একটু বেশি হলে আধা ঘন্টা আছে।
নিয়ত যে বাসায় যেয়ে নামাজ পড়ব। তখন কুরুলিয়ার খালে পানি আসে বেশ, তো বড় নৌকা সহজে যেতে পারবে। তিতাস নদী থেকে খালে নৌকা ঢোকার পর আমার কেমন জানি মনে হচ্ছিল যে নৌকার তলায় কিছুর সাথে মনে হয় ধাক্কা খাচ্ছিল। মানিককে বললাম যে নেমে দেখতো মাটিতে লাগতেছে কিনা, এমন তো হওয়ার কথা না। মানিক বলল, মজিদ, লক্ষণ বালানা, দুয়া পড়া শুরু কর। তা আমি ভয় পাচ্ছি ফজলকে নিয়ে, ও তো মাত্র 13 বছরের বাচ্চা। আমার কিছু হলে তো সমস্যা নাই, ওর কিছু হলে আব্বা আম্মাকে কি বলবো। দুয়া পড়তে পড়তে নৌকা রেল ব্রিজের সামনে এসে পড়ল। ওই তো কাউতলি বাজারের নৌকার ঘাট দেখা যাচ্ছে, ঘাটে আব্বা দাঁড়ানো। একটু সাহস পাচ্ছিলাম। মানিককে বললাম যে চালা নৌকা, আল্লাহ ভরসা, যা হওয়ার হবে। নৌকা রেল ব্রিজের ভেতর দিয়ে আসার সময় হঠাৎ পার থেকে আব্বা ডাকাডাকি শুরু করলো। কি জানি বলছিল, কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছিল না। পারে দেখলাম লোক জমে গেছে অনেক, আর নৌকার অর্ধেকের একটু বেশি পার হওয়া মাত্রই দেখলাম নৌকা কেমন যেন ঘোরা শুরু করলো। যে দিকটার মুখ করা ছিল অন্যদিকে ঘুরে যাচ্ছে। মানে কি? সাগরের যেমন পানির ঘূর্ণি দেখা যায়, ওয়ার্লপুল বলা যায়, সেরকম একটা ঘূর্ণিতে নৌকার সামনের অংশ ঢুকে যাচ্ছে। ফজল কান্না শুরু করে দিল। আমি আর মানিক দুয়া পড়ছি। পরে মানিক বলল, চল ফজলকে ঢিল মারি একটু দূরে, ও হালকা, ও বেঁচে যাবে, তারপর আমরা লাফ দিব। এইটাই প্ল্যান। ফজল তখন বেশ হ্যাংলা পাতলা ছিল, ওকে জোরে একটা ঢিল মারলাম যতটুকু শক্তিতে পাওয়া যায়। ও একটু দূরের পাড়ের দিকে চলে গেল। ও সাঁতার জানো, তাই ও বেঁচে যেতে পারবে, এরকমটাই প্ল্যান। ওকে ঢিল দেওয়ার পর দেখলাম যে ও একটু সামনে গিয়ে মনে হলো কেউ ওকে টান মারছে। নিচে থেকে আরো ও ডুবে গেল। মাথায় আকাশ ভেঙে পড়ছে। এই কি হলো? আমার জন্য আজকে এটা হলো? ফজলকে নিয়ে গেল, এখন কি হবে? মানিক আমাকে টান দিয়ে ধরে লাফ দিল। ও যে কিভাবে আমাকে পারে তুললো এটা শুধু ও জানে আর আল্লাহ জানে। আমি বেহুশ। হুশ ফেরার পর আব্বার কাছে শুনলাম 2 দিন আমার কোনো হুশ ছিল না, আর আমার জ্বর ছিল প্রচুর। পরে আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, ফজল কোথায়? বললো যে এটা লম্বা কাহিনী, পরে বলবে। আপাতত ও আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার জ্বর কমার পর আমাকে আব্বা সব বলল। পারে সবাই দেখলো যে নৌকা তলিয়ে যাচ্ছে, আর তোমরা ফজলকে ঢিল মারছ। ওইটা তোমাদের ভুল ছিল, ও বাচ্চা ছিল, তাই ওকে সুযোগ পেয়ে নিয়ে গেছিল। মানিক তোমাকে পারে তোলার পর যে জ্বর উঠেছে, এখনো তো ও বিছানায় আছে, উঠতে পারে নাই। ফজলকে নিয়ে গেছে, নৌকা নিয়ে গেছে। আমি আর তোমার মা ভেঙে পড়েছিলাম। আমি, তোমার চাচারা সহ গ্রামের আরও অনেকেই পানিতে নেমেছিলাম ওকে খোঁজার জন্য, কিন্তু পাইনি। না ওর কোনো চিহ্ন ছিল না, না নৌকার। কিছুই বুঝতে পারছিলাম না। আমি আর তোমার মা, আমরা দুজন নদীর পাড়ে সারা রাত কান্না করি, আল্লাহর কাছে মাফ চাই আমার ছেলেকে ফিরিয়ে দিক। ফজরের আজানের পর নৌকার ঘাটের দিকে পানিতে কেমন যেন একটা নাড়াচাড়া দেখা যাচ্ছিল। আমি ওইদিকে গিয়ে দেখি পানির ভেতর থেকে একটা কিছু বের হচ্ছে। পরে ভালো করে খেয়াল করে দেখি নৌকাটা ভেসে উঠেছে। নৌকায় সব ধান ছিল, আর নৌকার মাঝখানে ফজল বেহুশ অবস্থায় ছিল। ওর গায়ে ছিল জ্বর। ওকে হুজুররা ঝাড়ফুঁক করার পরও স্বাভাবিক হয়, কিন্তু ও অনেক ভয় পাইতো সবসময়। ভয়টা দূর হতে বেশ সময় লাগে। পরে ওর থেকে যা শোনা যায় তা অনেকটা এরকম। আমাকে যখন তোমরা ফালাই দিছিলে পানিতে, তখন পানিটা কেন জানি অস্বাভাবিক গরম ছিল। আমি যখন সাঁতার কাটতেছি তখন আমার মনে হইল একটা ঠান্ডা হাত আমার পা ধরে টান দিছে, কিন্তু বুঝে ওঠার আগেই আমি পানিতে তলায় যাইতাছিলাম। তখন আমাকে একটা মেয়ের কণ্ঠ কইল, ভয় পাইস না, তোর কিচ্ছু হইব না। আমার আর কিচ্ছু মনে নাই। আমি যখন ঘুম থেকে উঠে দেখি আমি পানির নিচে, আর আশপাশে সব কিছু গোলা, শুধু একটা দূরে কিছু দেখা যাইতেছিল। অবাক করা বিষয় হইছে, আমি শ্বাস নিতে পারতেছি পানির নিচে, আমার কোনো সমস্যা হইতেছে না। আমি তখন নৌকা থাইকা নাইমা একটু সামনে যাইয়া দেখতে পারলাম একটা মাইয়া পাথরের উপর বইসা আছে। ওর চুলগুলো অনেক লম্বা ছিল, পানিতে ভাসতেছিল। ও দেখতে অনেক সুন্দর ছিল।
কিন্তু কণ্ঠটা কেমন যেন ঠান্ডা হয়ে যায় শরীরটা। ও আমাকে জিজ্ঞেস করলো, ফজল না তোর নাম? আমি বললাম জি। আমি তো তোরা অনেক দিন ধরেই দেখি তুই এই নদীতে গোসল করস, সাঁতার কাটস, তোরা তো আমার অনেক ভাল লাগে, তোরা আমি আমার সাথে নিয়ে যাইতে চাই, তুই যাবি আমার সাথে? না গো, আমার আম্মা বাড়িতে কান্না করব, আমি আপনার সাথে যাইতে পারবো না। তোর মা তো কান্না করতেছে নদীর পাড়ে দাঁড়ায়া, আর তোরে দিয়া দিতাম কইতেছে, আমার তো তোরে ছাইরা দিতাম মন যেতেছে না। তোর কি ইচ্ছা? তুই কি থাকবি আমার লগে? অনেক আরামে থাকতে পারবি আমার সাথে থাকলে। আমার আম্মাকে কষ্ট দিয়ে আমি আরামে থাকলেও আমি শান্তি পাবো না। আল্লাহর রাস্তা আমারে ছাইরা দেন। তখন ওই কিছু একটা বলল, আমি না হয় তোরে ছাইরা দিলাম, কিন্তু অন্যরা কিন্তু তোরে আবার যদি পানিতে পায় তাহলে কিন্তু ছাড়বো না। তুই কিন্তু আর পানিতে নামিস না, আমি তোর ভালার লেগেই কইতাছি। আচ্ছা ঠিক আছে, আমি আর নামবো না। পরে ওই জিনিসটা আমার চোখে হাত দিল, পরে আমার আর কিছু মনে নাই। আমি যখন উঠলাম তখন দেখি তোমরা সবাই আমার পাশে আশেপাশে। এরপর থেকে আব্বা আর ফজলকে পানির ধারের কাছে যেতে দেন না। আমাদের জানমান আল্লাহ রক্ষা করেছেন, ওইটাই বড় কথা। মাঝখানে কি হয়েছে এটা আমাদের কাছে কিছু যায় আসে না। এই ঘটনাটা মেহেদি সাহেবের গ্রামের সব বয়স্কদের জানা। ঘটনাটা অনেকটা লোকাল মিথের মতো, অনেকটা লোকাল মিথ বলেই বলা চলে আর কি। 2016 সালে সেই ফজল নানা মারা গেছেন এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যেহেতু ফজল নানার ঘটনা আমরা শেয়ার করলাম, তিনি যখন ছোট ছিলেন, তো অনেক বয়স্ক, অবশ্যই অনেক আগের কথা। তো তার ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ মেহেদি ভাই, আপনার ঘটনার জন্য। আমি আরেকটা ঘটনা বলবো আপনাদেরকে সবাইকে, যেই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন মার্জিয়া মেহজাবিন আপু। 1987 সালে শঙ্কর, যেটি একটি ছদ্মনাম, ধামরাইয়ের একটি শ্মশানে দায়িত্বরত রয়েছেন প্রায় 30 বছর ধরে। মৃতের গোসল থেকে পোড়ানো, মানে দাহ করা পর্যন্ত সব কাজই তিনি করে থাকেন। তার 2জন ছেলে আছে, 2টা ছেলে অয়ন এবং অর্ণব। তারা দুজনও সেই শঙ্কর কাকার সাথে তার কাজে সাহায্য করেন এবং একদম ছোট থেকেই শঙ্কর কাকা তখন প্রথম সন্তানের বাবা হয়েছেন, অর্থাৎ তখন তার ছেলে অয়নের জন্ম হয়েছে। মাত্র কয়েকদিনের শিশু ছিল সে। অয়ন শঙ্কর কাকার কাজ না থাকলে বেশিরভাগ সময় তার পরিবার, তার ছেলেদের সাথে কাটাতেন এবং তার স্ত্রীকে সময় দিতেন, কারণ 2টো ছোট ছোট বাচ্চা। তার স্ত্রীকে একদিন সময় দিতেন তো রেগুলারলি। এক রাতে তিনি তার স্ত্রী পুত্র সমেত ঘুমিয়েছিলেন। রাত তখন আনুমানিক 11টা বাজে। যখনকার ঘটনা, তখনকার সময় রাত 11টা অনেকটা গভীর রাত হিসেবে বিবেচিত হতো। তো যাই হোক, বাহির থেকে কেউ একজন ডাকে, শঙ্করদা, ও শঙ্করদা, বাইরে আহো, একটু তাড়াতাড়ি আহো, শবদেহ আইছে, কাম আছে, শঙ্করদা আহো। শঙ্কর কাকা উঠলেন, তো তিনি বললেন, খাড়াও আমি আইতাছি। তিনি বলে তিনি দেখলেন যে তার সাথে কাজ করে যার নাম ছিল বিমল, সে দাঁড়িয়ে আছে। তো শঙ্কর কাকা বের হলেন, তার সাথে হাঁটতে হাঁটতে শ্মশানের দিকে এগোতে লাগলেন। তো এর মধ্যে তিনি দেখলেন যে ভেতরে কিছু লোক, মানে যখন শ্মশানের কাছে চলে আসেন তখন দেখেন ভেতরে কিছু লোক একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। তো শঙ্কর কাকা আর বিমল দুজনকে লাশের সাথে থাকা একজন এগিয়ে আসে তাদেরকে দেখে, এবং শঙ্কর কাকার হাত ধরে বলে, দাদা, ও দাদা, দেখো বাবা নেই গো দাদা, বাবা চলে গেল দাদা, আমাদের ছেড়ে চলে গেল দাদা, তুমি একটু শেষ গোসল দিয়ে দাও। তো শঙ্কর কাকা লোকটাকে চিনলেন, কেননা সে ছিল তাদের পার্শ্ববর্তী এলাকার একজন প্রভাবশালী লোক, ছিল নাম তার রঘুনাথ। তো শঙ্কর কাকা বললেন, যখন আমি শবদেহ, মানে তিনি বলছিলেন যে আমি যখন লাশ স্নান করাতে যাই তখন আমি দেখি যেটা রঘুনাথের ছেলের লাশ, আর সে লাশের মাথার খুলিটা না আলগা, দেহ থেকে মাথাটা আলাদা, চোখে তুলো দেওয়া ছিল, আর গলায় দড়ির দাগ। তখন আমি বুঝে যাই যে এটা সাধারণ মরা না, এইটা আত্মহত্যা, নিশ্চিত আত্মহত্যার মরা। কিন্তু আমি যদি একে স্নান দিতে আর পোড়াতে মানা করি তাহলে আমার সমস্যা হবে, যেহেতু এরা প্রভাবশালী।
তাই আমি কিছু না বলে লাশটাকে স্নান করিয়ে মন্ত্র পড়া শুরু করে দিই। মন্ত্র পড়ে সব জোগাড় যন্ত্র করি, চিতায় উঠাই। কিন্তু একটা বিষয়ে খেয়াল করি যে আমার আশেপাশে যে কে একজন কাঁদছে, কান্না করছে, শব্দ পাচ্ছি। আমি হালকা শব্দের সেই কান্নার আওয়াজ পাচ্ছিলাম একদম পরিষ্কার, তবে খুব একটা পাত্তা দিই না। আমি আমার কাজ করতে থাকি। মৃতের দাহ সম্পন্ন করার পর এখন আমার বাড়িতে ফিরতে হবে। শেষ রাতে বাড়ির ফেরার পথে কিছু দূর যাবার পর হঠাৎ করে আমি একা হয়ে যাই আচমকা। আমার একা হওয়ার কথা না, আমি একা হয়ে যাই। পেছন থেকে কেউ একজন আমায় সজোরে টান মারে। আমি পড়ে যাই, সাথে সাথে প্রচণ্ড ব্যথা পাই। সেই ব্যথা নিয়ে যখন পেছনে তাকাই, কিছুই দেখতে পাই না। সেখানে আমি কোনো রকম উঠে মন্ত্র জপা শুরু করি। মন্ত্র জপতে জপতে হাঁটা শুরু করি। এদিকে ব্যথায় আমার বেশ কষ্ট হচ্ছিল হাঁটতে। কিছু দূর আসার পর একটা বট গাছ ছিল। সেখান দিয়ে যাবার সময় কিছু একটা ধূপ করে আমার সামনে পড়ে। আমি দু কদম পিছিয়ে যাই, কারণ কোনো কিছু আপনার সামনে পড়লে আপনি সাথে সাথেই সেটাকে ক্রস করে যাবেন না, অবশ্যই সেটার পেছনে চলে আসবেন। ভয় দেখে আমার সামনে একটা কুকুরের আধ খাওয়া মাথা এসে পড়েছে। কি ব্যাপার, কি ভয়ঙ্কর ব্যাপার! আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এদিকে শরীরটা আমার কেমন যেন লাগছিল। শুরু করে দিলাম মন্ত্র জপা। জপতে জপতে সেটার পাশ কাটিয়ে বাড়ির পথে যেতে লাগলাম। যা দেখছিলাম আর যেই পথ ধরে হাঁটছিলাম, আমি কিছুই নিতে পারছিলাম না। আমি দেখছি আমার সামনে তিনটা রাস্তা, আর তিনটা রাস্তাই অচেনা। আমি মনে প্রাণে মন্ত্র জপ করছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। এই রাস্তা তো আমার পরিচিত, এখান থেকে বাসায় যেতে তো বেশ সময় লাগে না, কিন্তু এই রাস্তাগুলো এখন আমার কাছে অপরিচিত কেন? শেষে সাহস করে তৃতীয় রাস্তা ধরে হাঁটা দেই। সময় কয়টা বাজে আমার জানা ছিল না। আমি কেবল হেঁটেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমি এবার একটা খোলা মাঠে এসে পড়ি। আর সেখানে দেখতে পাই কালো ছায়ার মতো কিছু লোক দেখতে একটা জীবিত মানুষকে খাটিয়ায় তুলে একটা অগ্নিকুণ্ডলীর চারপাশে ঘুরছে আর মন্ত্র পড়ছে। আর সেই লোকটা খাটিয়া থেকে নামার জন্য কাকুতি মিনতি করছে। তো কিছুক্ষণ পর তারা সবাই সেই লোকটাকে অগ্নিকুণ্ডের ভেতর ফেলে দেয়। দেওয়ার সময় লোকটা চিৎকার করতে থাকে, করতে করতে পুড়তে থাকে, ভৎস হয়ে যায় আমার চোখের সামনেই। আমি ভয়ে আতঙ্কে শুধু তাকিয়েই দেখে যাচ্ছিলাম, মন্ত্র জপছিলাম। এবার সেই লোকগুলো অনেকটা আমার দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল এবার আমার টার্ন, আমাকেই ওরা আবারও সেই অগ্নিকুণ্ডে ফেলতে আমার দিকে এগিয়ে আসছে। আমি আবার হাঁটতে শুরু করবো কিনা বুঝতে পারছি না, তবে একটা পর্যায়ে আমি এসব চিন্তা না করে প্রাণপণে দৌড় দিই। কোথায় বা কোন দিকে দৌড় দিয়েছি আমি জানি না। হঠাৎ কিছু একটার সাথে সজোরে ধাক্কা খেলাম। মনে হলো এই ধাক্কাটা অনেকটা অচিন ধাক্কা। এই ধাক্কাটার জন্য আমি কোনোভাবেই আমি নিজেকে ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। আমি যে ধাক্কা খাবো এটা কোনোভাবেই কোনো চান্সই ছিল না। আমি পড়ে গেলাম, উঠতে চেষ্টা করছিলাম। এমন সময় দেখি রঘুনাথের ছেলে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে আর বলছে, শঙ্কর কাকা, আমার হাত ধরে উঠে আসো। আমি জানি না আমার তখন কি করা উচিত। আমি শুধু বিড়বিড় করছিলাম, মন্ত্র জপছিলাম। আমি কখন জ্ঞান হারিয়েছি আমি বলতে পারি না। পরের দিন নাকি আমাকে খুঁজে পাওয়া যায় সেই শ্মশানে, এবং ওই ছেলের চিতার পাশেই আমি পড়েছিলাম। প্রায় 1 সপ্তাহ আমার অনেক তাপমাত্রা ছিল শরীরে, জ্বর ছিল। আমি সুস্থ হয়ে উঠি, মধ্যে কিছু হয়নি। বেশ অনেকগুলো বছর কেটে যায়। এর মধ্যে আমার ছোট ছেলেরও জন্ম হয়, আর 2 ছেলে ততদিন সাবালক হয়ে যায়। আমার বড় ছেলে অমিতকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে শুরু করি। একটা সময় বিয়ে দিয়ে দিই, কিন্তু যেদিন আমার ছেলে বউকে বিয়ে করিয়ে বাড়ি নিয়ে আসি, সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় আমাদের সাথে। আমার ছেলের বউকে মাঝরাতে হঠাৎ পাওয়া যাচ্ছিল না। মাঝরাতে সবাই বের হয়ে পড়ি খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজির পর তাকে আমরা সেই শ্মশানের ভেতর খুঁজে পাই।
যদিও তখন শ্মশানের কার্যকর্ম খুব একটা নেই বললেই চলে, এত রাতে কেউ কাজ করে না এসব। সবাই মিলে বৌমাকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসি। মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় এবং তাকে বিশ্রাম করতে দেওয়া হয়। সকালে বৌমা যখন একটু স্টেবল হয় তখন জিজ্ঞাসা করা হয় যে সে শ্মশানে কিভাবে গেল তো রাতে। তখন সে বলে যখন তারা সবাই ঘুমিয়েছিল তখন ওই বৌমার ঘুম ভাঙে। সে দেখতে পায় অমিত তাকে বলছে যে একটু বাইরে আসো তো, কথা বলি। কিন্তু বৌমা বলে না, আজকে তো কাল রাত্রি, কাল কথা হবে, তাছাড়া কেউ দেখলে কি মনে করবে। কিন্তু অমিত অনেক জোরাজুরি করে, অনুরোধ করে, বাইরে আসো, কথা বলবো। তো একটা পর্যায়ে সে রাজি হয়ে যায়। সে যখন বাইরে যায় অমিত তাকে নিয়ে হাঁটছিল আর কথা বলছিল। হাঁটতে হাঁটতে একটা সময় তারা শ্মশানের সামনে চলে যায়। তো তখন বৌমা স্পষ্ট দেখতে পায় একটা ছেলে শ্মশানের ভেতর দাঁড়িয়ে আছে। সেই দেখতে পায় সেই ছেলেটার চোখে গুজে দেওয়া, মানে তুলো দেওয়া, গলায় একটা দাগ আছে যা বেশ লাল হয়ে আছে। এক কথায় বোঝা যাচ্ছে যে এই ছেলেটাকে মনে হয় কোনোভাবেই আইনিভাবে পোস্টমর্টেম করার পরেই ঠিক যেমন লাগে দেখতে ঠিক তেমন দেখাচ্ছিল। মাথার চারপাশ বেয়ে তখনও ওই ছেলেটার রক্ত ঘাড় বেয়ে পড়ছিল। বোমা বেশ ভয় পেয়ে যায়। অমিতের দিকে তাকায়, বলে অমিত দেখো এটা কি। তো অমিত কোনো কথা না বলে হো হো করে হেসে ওঠে, বলে চলো আমরাও গলায় দড়ি দেই বলে হাসতে হাসতে বৌমার দিকে একটা দড়ি এগিয়ে দেয়। আর তখনই আর কোনো কিছু চিন্তা করার শক্তি না পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলে। আর তারপর আমরা তাকে সেখানে যেয়ে খুঁজে পাই। সকালে তাকে আমাদের এক পরিচিত পুরোহিতকে দেখানো হয়। আস্তে আস্তে সে ধীরে ধীরে সুস্থ হয়, কিন্তু প্রায় সময় সেই শ্মশানে সেই ছেলেকে দেখতে পায়। এরপর আমরা আবারও আরেকজন পুরোহিতকে দেখানো হয়, ডাক্তার দেখানো হয়, কিন্তু বৌমার ভেতর থেকে এই সমস্যা আর যাচ্ছিল না। দিন দিন সেটা বাড়তেই থাকে। এর মাঝে বৌমা আমাদের গর্ভবতী হয়। ভয় আতঙ্ক সব নিয়েই তিনি একটি পুত্র সন্তান জন্ম দেয়। যেদিন আমার নাতিটার জন্ম হয় সেদিন রাতেই আমার ছেলের বউটি গলায় দড়ি দিয়ে মারা যায়। কী কারণে কেন মারা গেছে তা কখনোই জানা যায়নি। এই ছিল শঙ্কর কাকার একটি ঘটনা, যেটি শেয়ার করেছেন আমাদের মার্জি আপু। এবং ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মাকসুদ হোসেন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। মাকসুদ তার স্টুডেন্ট লাইফে তার এক টিচারের ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। টিচারটা তার হাউস টিউটর ছিল তখন। তো মাকসুদ সেই শিক্ষকের নাম তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন সেই নামটি ব্যবহার করতে। তো আমি সেভাবেই ঘটনাটি শেয়ার করছি আমার মতো করে। 2005-এর ঘটনা। মাকসুদরা তখন একটা আবাসিক এলাকায় থাকতো, ঢাকার যে কোনো একটা আবাসিক এলাকায় থাকতো। জায়গাটা বেশ ছিমছাম নীরব একটা জায়গা। আপনারা অনেকে সেই জায়গায় গিয়েছেন, সঙ্গত কারণে নামটা বলা লাগবে না। তো সেখানে মাকসুদরা থাকতো এবং সন্ধ্যার পর একেবারে কোয়াইট হয়ে যেত, মানুষজন খুব কম থাকতো, মানে চলাফেরা রেস্ট্রিক্টেড। তো মাকসুদের পড়াশোনার জন্য একটা টিচার রাখা হয়। সেই টিচার তিনি খুব হাসি খুশি টাইপের মানুষ। তো মাকসুদ খুব পছন্দ করলেন টিচারকে। মাকসুদ এখানে লিখেছে ওনার ছদ্মনাম সবুজ স্যার। তো সবুজ স্যার তাকে পড়াতো এবং স্যারের একটা শখ ছিল ফটোগ্রাফির। তো সেই সময়কার ফটোগ্রাফি কিন্তু খুব এক্সপেন্সিভ ছিল, কারণ রিল কিনে ছবি তুলতে হতো। তো মাকসুদের টিচার প্রায় গল্প করতেন মাকসুদের সাথে ছবি তোলার ব্যাপারে। তো তিনি বলতেন যে শাটারের স্পিড কম বেশি করার জন্য এই রিলের স্পিড থাকে, সেগুলোকে মাকসুদ তখন জানতে পারছিল তার টিচারের কাছে এই ব্যাপারগুলো। তো মাকসুদ বলে যে অনেক ফাস্ট অবজেক্ট তুলতে গেলে স্যারের কাছে জিজ্ঞেস করতাম, আমার নিজেরও একটা ক্যামেরা ছিল ছোট, যে স্যার কোন রিল ইউজ করবো। তো স্যার বলতো যে এরকম 400 স্পিড খুব ভালো হয় এটার জন্য। হ্যাঁ, মানে এইভাবে বলতো আর কি, স্যার শেখাতো। তো মাকসুদ খুব পছন্দ করতো স্যারকে। তো স্যারের সাথে বিভিন্ন গল্প হতো। এর মাঝে এই ভূত প্রেত নিয়েও মাকসুদ অনেক গল্প করেছে। তো স্যার দেখা যেত এই বিষয়গুলো আসলে একটু গম্ভীর হয়ে যেতেন, মানে কথা কম বলতেন। ভৌতিক গল্প খুব একটা স্যার মানে সাড়া দিতেন না, হাসতেন, মাঝে মাঝে মুচকি মুচকি হাসতেন। মাকসুদ অনেকবার জিজ্ঞেস করছে, স্যার আপনি কি কোনো অশরীর ছবি তুলছেন নাকি কখন, আপনি তো অনেকদিন ধরে তুলেন। তো তখন স্যার উত্তর দিত যে আসলে রিল অনেক মূল্যবান, এটা দিয়ে কি এরকম ছবি তুলে শেষ করা যায়। তো মাকসুদ হাসতো, কিন্তু স্যার কিন্তু সরাসরি না বলতেন না তাকে কখনো। এটা একটা খুব অবাক ব্যাপার। তো এগুলোতে মাকসুদ খুব কিউরিয়াস হয়ে যেত।
তো একদিন স্যার এসছেন, ওই দিন হালকা বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে বাসায়। তো স্যার এসছেন পড়াতে, তো মাকসুদ বসতে দিয়েছেন স্যারকে, এবং মাকসুদের মামা আসছিল বাসায়, মামা মামি আর কি তারা। তো মাকসুদ বসতে দিয়ে বলছেন যে স্যার আমি একটু আসতেছি রুম থেকে। তো স্যার বসে আছেন। মাকসুদের ঘরটা ছিল একদম কর্নারে, মানে এই বাড়িটা ছিল বেশ পুরনো একটা বাড়ি, বেশ অনেক দিন হয়ে গেছে এই বাড়ির বয়স। মানে নতুন প্যাটার্নের বাড়ি না, মানে এই এলাকা যখন তৈরি হয়েছিল তখনকার প্রথম দিকের বাড়ি এটা। তো বাড়িটা বেশ বড়। তো মাকসুদের ঘরটা ছিল এরকম, মানে মূল যেখানে স্যারের সাথে পড়তেছে মাকসুদ, এটা হচ্ছে তার বেডরুম না, এটা একটা স্টাডি রুম। এখানে চেয়ার টেবিল আছে, পড়ার টেবিল ইত্যাদি ইত্যাদি রাখা, এবং বেশ বড়। ওই কোণা দিয়ে মাকসুদ আবার ওই যে তার খেলার সরঞ্জাম রাখতো এরকম আর কি। আর এখান থেকে বের হয়ে সোজা গেলে একটা করিডোর আছে, ওই করিডোর ধরে হেঁটে গেলে একদম শেষ মাথায় হচ্ছে তাদের সেই মানে লিভিং রুম, যেখানে তার মামারা সব বসে আছে। তো ওখানে গেল মাকসুদ, দেখা করে কথা বলতেছে। এর মাঝে বৃষ্টি হালকা বাড়ছে, মানে বেশ আকাশে বেশ ভারী মেঘ টেক ডাকতেছে। তো এই গল্পে গল্পে মাকসুদ অনেকটাই হারায় যায়, তার মানে তার মনে নাই যে টিচারকে বসায় রেখে আসছে এখানে। অনেকক্ষণ পর তার হঠাৎ মনে হয় যে স্যারকে তো রেখে আসছি, কি ব্যাপার, তাড়াতাড়ি বলে আমি আসতেছি বলে দ্রুত ওখান থেকে বের হয়। তো মাকসুদ দ্রুত আসে, এসে সে যখন স্যারের ঘরের কাছে আসতেছে, মানে তাদের যে স্টাডি রুমটা, তাদের যে স্টাডি রুমের পাশে কিন্তু একটা খোলা জায়গা আছে, তাদের ওই যে উপরের যে ছাদের ওই যে অংশ থেকে খোলা, মানে খোলা অংশ আর কি, সেখান থেকে আলো এসে নামে এই জায়গাটা। তো সুতরাং এই খোলা জায়গা দিয়ে বৃষ্টির ছাঁট কিন্তু ঢুকে তাদের এই পাশের যে ছোট্ট করিডোরটা, সেখানে পড়তেছে বৃষ্টির ছাঁট। আর কতগুলো ফুলের গাছ আছে, সেগুলোর মধ্যে ছোট ছোট ফুল টুল ধরা আর কি, এরকম। তো অন্যরকম একটা পরিবেশ। তো রুমটার কাছে যখন চলে আসে মাকসুদ দ্রুত হেঁটে, তো সে হঠাৎ করে প্রচণ্ড ফুলের ঘ্রাণ পেল। নাকের মধ্যে মনে হচ্ছে একদম ফ্রেশ ফ্লাওয়ার্স কেউ এনে যদি মানে ছড়ায় রাখে ওই জায়গায়, এরকম ঘ্রাণ। তো মাকসুদের কাছে একটু অস্বস্তি লাগলো যে মানে এই ফুলের ঘ্রাণ, এত এত কড়া ফুলের ঘ্রাণ কোত্থেকে আসতেছে। আর মন হলো যে সে স্যারের কণ্ঠ শুনলো, স্যার কারোর সাথে কথা বলতেছে। এই সময় ঠাস করে বিদ্যুৎ চলে গেল তাদের বাসায়। তো সেই সময় কিন্তু এই জেনারেটর অ্যান্ড আইপিএস এর এত ছড়াছড়ি ছিল না, মানে নতুন নতুন লাগতেছে আইপিএস কিছু জায়গায়, এরকম অবস্থা। জেনারেটর সব জায়গায় থাকতো না। তো মাকসুদদের বাসায় কোনোটাই ছিল না। তো হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, মাকসুদ 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় পড়ে, বিকজ ও মানে এই যে অন্ধকারটা চোখে শুয়ে আসার জন্য সে 1 সেকেন্ডের মতো দাঁড়ায়। 1 সেকেন্ডের মতো দাঁড়ায়, সে আবার হাঁটে সামনে। তো সে হেঁটে তাদের ওই দরজার কাছে যখন চলে আসছে, সে বুঝতে পারছে যে ঘ্রাণটা মানে প্রচণ্ড তীব্র হয়েছে, এবং স্যারের কণ্ঠের সাথে সে মনে হয় চাপা কণ্ঠে একটা নারী কণ্ঠও শুনলো। তো মানে এটা শোনার পর মাকসুদের কাছে জানি কেমন লাগছে, এবং কণ্ঠটাও জানি কেমন। তো সে যখন নাকি ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছে, তখন কিন্তু তার পেছনে ওই যে খোলা আকাশের একটা অংশ তাদের ওখান থেকে আকাশের আলো এসে নামছে, সেখানে কিছুটা আলোকিত লাগতেছে তার। আর ঘরের ভেতরটা লাগতেছে অন্ধকার, এবং অন্ধকারের মধ্যে সে জানি কি একটা ফিল করছে মাকসুদ। তার কাছে মনে হলো যে স্যার একা না, স্যারের সাথে আরো কেউ আছে। সে জানে তাদের বাড়িতে স্যারের সাথে এরকম কথা বলার মতো কেউ নাই। তাদের বাসায় যে তার আম্মু, তার আব্বু সবাই হচ্ছে ওইদিকে রুমে, তারা কথা বলতেছে তার মামাদের সাথে। এখানে কেউ নাই, স্যার কিন্তু একাই থাকার কথা। স্যার কার সাথে কথা বলতেছে? এবং সেই নারী কণ্ঠ কিন্তু সে শুনছে, এবং সে যখন দরজায় এসে দাঁড়াইছে তখন মনে হচ্ছে শব্দটা চুপ হয়ে গেছে, মানে যা বলতেছিল এটা পুরোপুরি থেমে গেল। অল অফ এ সাডেন মনে ঠাক করে থেমে গেল। স্যারও আর কিছু বলতেছে না, এবং একদম দুইজন মানে স্যার নীরব, স্যারের মুখে কিন্তু কোনো ভাষা নেই। এবং মাকসুদ হেঁটে দরজা থেকে 1 পা ভেতরে ঢুকলো। তখন স্যার বলল যে মাকসুদ এতক্ষণ পরে আসলা তুমি? তো স্যারের কণ্ঠটাও জানি কেমন ছিল, মাকসুদের খুব ভয় লাগছে, স্বাভাবিক কণ্ঠ না। তো মাকসুদ তখন অন্ধকারে দাঁড়ায় বলতেছে, স্যার ভুলে গেছিলাম, মামাদের সাথে গল্প করতে করতে আর মনে ছিল না। তো স্যার বলছে, বুঝতে পারছি, তুমি বাতির ব্যবস্থা করো। তো স্যার যখন এটা বললো, তখনই ফট করে ইলেকট্রিসিটি চলে আসছে, মানে কয়েক সেকেন্ডের ব্যাপার, ইলেকট্রিসিটি চলে আসছে। মনে হলো হঠাৎ করে কেমন জানি ঝিম লাগা একটা অবস্থা। তো মাকসুদের কাছে মনে হলো যে ঘরটা জানি কেমন জানি মনে হালকা হয়ে গেল হঠাৎ করে। আর এই যে তীব্র ফুলের ঘ্রাণ ছিল ঘরের মধ্যে, কিন্তু মানে ভরা তীব্র ফুলের ঘ্রাণ ছিল, এটা মনে আস্তে 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 করে মিলাই গেল, মানে ঘ্রাণটা কমে গেল, মানে এক পর্যায়ে এটা ব্লেন্ড হয়ে গেল, পুরো ঘরে আর ঘ্রাণটা নাই। এবং স্যারও মনে হচ্ছিল ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠছেন এরকম। তো মাকসুদ তখন বলল, স্যার আমি খুব সরি, আমি ওইদিকে গেছিলাম, তো আমি না ভুলে গেছি কথায় কথায় স্যার যে আপনাকে বসায় রেখে গেছি, এখন আপনি প্লিজ কিছু মনে করবেন না। তো স্যার বলে, না না কিছু মনে করি নাই। তো মাকসুদ একটা চেয়ার নিয়ে বসলো, তার পড়ার চেয়ারটা নিয়ে বললো, স্যার একটা কথা বলি। স্যার হাসতেছে, এসে বলতেছে যে বলো কি ব্যাপার। বলে, স্যার একটু আগে এখানে ফুলের ঘ্রাণ আসতেছিল অনেক, আর মনে হচ্ছিল আপনি কারোর সাথে কথা বলতেছেন। স্যার ঘটনাটা কি প্লিজ বলবেন?
তো স্যার বলে কিছু না, তুমি বসো, তুমি আজকে কি করবা, কি পড়বা বলো। আচ্ছা অঙ্ক করার কথা, অঙ্ক বের করি আমরা। তো মাকসুদ বলতেছে না স্যার আজকে ম্যাথ নিয়ে বসবো না, আপনি কাইন্ডলি বলেন স্যার ব্যাপারটা কি, এখানে কোনো একটা কিছু আছে যেটা আপনি আমার কাছে লুকাচ্ছেন। তো তখন স্যার হাসলো, এসে বললো যে তোমাকে আমি একটা জিনিস শেয়ার করতে পারি, তুমি কাউকে বলবা না। তো বলতেছে যে না আমি স্যার কাউকে বলবো না। তো মাকসুদ তো কলেজ লেভেলের স্টুডেন্ট, তার মাথায় এতটুকু বুঝ আছে, বলে যে শোনো, কখনো পরীর কথা শুনছো? এটা শোনার সাথে সাথেই মাকসুদের পুরা সারা রুম দাঁড়ায় যায় শরীরে। বলে জি স্যার, পরীর কথা তো শুনছি। মানুষ বলে যে মানুষের কাছে যে পরী আসে এটা জানো, বা পরীর সাথে মানুষের সখ্যতা হয় এটা জানো? তো মাকসুদ বলে যে স্যার এরকম কথা শুনছি গ্রামে এরকম, বাট আমি আসলে জানি না, এরকম কোনো কাউকে দেখি নাই আমি। তো স্যার বলে আমার কাছে পরী আছে, পরী আসছিল, আমার ফ্রেন্ড। তো শুনে মাকসুদ অবাক হয়েছে, বলে স্যার কি বলেন না? বলে না না, তুমি আমার খুব প্রিয় স্টুডেন্ট, তাই তোমাকে বললাম, আর আজকে তুমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করে ফেলছো, তোমাকে না বললে জিনিসটা হয়তো আরও অন্যরকম হতো, এর জন্যই বললাম। তো মাকসুদ বলে স্যার ঘটনা বলেন না, কিভাবে কি? তো বলে আচ্ছা আমার সাথে পরিচয় কিভাবে হলো সেটা তোমাকে আমি বলবো, আগে আমরা পড়াশোনা করি। তো মাকসুদ তো মানে এটা মন বসাইতে পারতেছে না। স্যার বসলো, স্যার তাকে ম্যাথ বোঝানো শুরু করলো। মাকসুদ খুব ভালো স্টুডেন্ট ছিলেন তখন, তিনি খুব দ্রুতই টুকিটাকি স্যার যা বুঝালেন তিনি বুঝে নিলেন। তারপর স্যার আজকে ঘটনাটা বলেন। স্যার বলে আজকে লেট হয়ে গেছে। বলে স্যার বলেন না। তো তখন বললো আচ্ছা ঠিক আছে বলতেছি। তো মাকসুদের মধ্যে স্যারকে বসায় রেখে তাড়াতাড়ি বাসায় গেল, যে বললো যে আজকে স্যারকে খেয়ে যেতে বলছি, বৃষ্টি হয়েছে, কোনো কথা নাই, স্যারের সাথে একটু গল্প করবো। তো আসলো মাকসুদ, ব্যাক করে এসে স্যারকে বললো স্যার ঘটনাটা বলেন। স্যার বললো যে আচ্ছা তাহলে শুরু করি তোমাকে ঘটনাটা বলা। আজ থেকে অনেক বছর আগে, মানে স্যার তখন কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ওই সময়। তো স্যারের তখন ফটোগ্রাফির শখ হয়। তিনি মানে আসছিলেন খুলনা থেকে, এবং সেখানে তিনি টুকিটাকে ফটোগ্রাফি করতেন, কারণ তার মামা তাকে একটা ক্যামেরা এনে দিয়েছিল বিদেশ থেকে, ইংল্যান্ড থেকে। তো স্যারের খুব শখ ছিল তখন এই ফটো তোলার। তো এক্সপেন্সিভ জিনিস, কারণ রিল কিনে করতে হয়। তো তারপরও স্যার কি করতেন, যখন ঢাকায় আসছেন, এসে যখন পড়াশোনা করতেছেন, ওই টিউশনির টাকার থেকে বা তার বাবা যখন টাকা পাঠাতো সেখান থেকে টাকা সেভ করে তিনি ছবি তুলতেন। তো এই স্যার তার এক বড় ভাইয়ের কাছে যেতেন এই ফটোগ্রাফি সম্বন্ধে শিখতে জানতে। সেই বড় ভাইয়ের বাসা ছিল নীলক্ষেতের কাছে। তো সেখানে যেতেন স্যার, গিয়ে স্যার একটা সাইকেল ছিল তখন, তো গিয়ে তিনি ওই বড় ভাইয়ের কাছ থেকে বিভিন্ন জিনিস শিখতেন, জানতেন, টিপস নিতেন, ছবি তোলার প্র্যাকটিস করতেন। সে বড় ভাই মাঝে মাঝে তাকে পাঠাতো বিভিন্ন জায়গায় ছবি তুলে আসতে। তো একবার ও বড় ভাইয়ের ভ্যালিজ ইউনিভার্সিটি, তো স্যারকে বলছে যেতে। তো স্যার গেলেন ওখানে। তো যাওয়ার পর তাদের বাসায় বেশ অনুষ্ঠান হলো, সবাই খাওয়া দাওয়া করলো, রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। তো অনুষ্ঠান শেষ হলে দেখা গেল যে স্যারের ওই বড় ভাইয়ের বাসায় বেশ খাবার দাবার বাড়ছে, এবং অনেকগুলো ফুলের তোড়া মানে জমা হয়েছে ঘরের ভিতরে। তো বড় ভাই খুব ক্লোজ ছিল, তো তাকে একটা বুকে দিল, এরকম ফুলের বুকে দিল, দিয়ে বলল যে তুই নিয়ে যা, এটা সবুজ, এটা নে, তো নিয়ে তুই এটা ছবি তুলবি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা দেখবো। তো স্যার তো খুশি হলেন, বললেন যে এটা নিয়ে যাব, যে ছবি তুলবো। বলে হ্যাঁ বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলবি, তোর এই ছবি, এই ফুলের ছবি, মানে তুই কীভাবে তুলিস, বুকেটার ছবি কীভাবে প্রেজেন্ট করিস সেটা দেখবো। তো শুনলেন স্যার, বললেন আচ্ছা ঠিক আছে। তো তিনি ওই ফুলেরই নিলেন, আর ওই স্যারের বড় ভাই তাকে যাওয়ার সময় খাবার দাবার একটা ইসের মধ্যে বাটিতে দিলেন। সেই ভাবিও খুব পছন্দ করতেন সবুজকে, দুইজনই। তো দিলেন। তো সবুজ স্যার সব নিয়ে বললেন, তার কাছে বিদায় নিলেন। তখন রাত হয়ে গেছে, রাত তখন প্রায় এরকম 12টা, 12:30 বাজে। তো স্যার রওনা দিলেন সেই তার বড় ভাইয়ের বাসা থেকে। তো নিচে নেমে তার সাইকেল ছিল, সাইকেলের সাথে সে ওই পিছনে ক্যারিয়ার ছিল, তখন একটা ক্লিপের মতো ক্যারিয়ার থাকতো, সেটা দিয়ে আটকাইলেন টিফিন বক্স, আর তার সাথে ফুলের বুকেটাও রাখলেন, গোলাপের বুকে, এরকম বড় বড় লাল গোলাপের বুকে। তো শক্ত করে তিনি একটা রশি দিয়ে বাঁধলেন, বেঁধে সুন্দর করে, যাতে ওইটা ছুটে না যায়। তো রওনা দিলেন। তো আসতেছেন সে বড় ভাইয়ের বাসা থেকে, আস্তে আস্তে তিনি ঢুকে গেলেন একটা নির্জন জায়গায়, নির্জন একটা রেসিডেন্সিয়াল এলাকা দিয়ে আসতেছেন। এটা কিন্তু তখন মানে 90s সময়, কোনো একটা সময় 90s আসতেছেন। ওই রাস্তা তখন অন্ধকার, রাতের বেলা যখন আসতেছেন, একদম রাত্রেবেলা 12:30টার দিকে, একদম নিশুতি রাত হয়ে গেছে। তো আস্তে আস্তে তিনি যেখান থেকে আসতেছেন একটা লেকের পাশ দিয়ে অনেক গাছপালা। তো স্যার আবার একটু খেয়ালি ছিলেন, তার অনেক কিছু ভালো লাগতো, মানে একটু নির্জন জায়গা, একটু সুন্দর দৃশ্যগুলো ভালো লাগতো। যেখান থেকে তিনি আসতেছেন ওই জায়গায় হচ্ছে গাছপালা, বেশ গাছপালা, আর একটা লেকের পাশে কিছু জায়গায় মাছ ধরার মাচান, মানে কিছু মানুষ মাছ ধরতো। তো ওই বৃষ্টি হয়ে যখন লেকের পানি একটু বেড়ে যায়, তখন ওই মাচানগুলো ওই পানিতে ডুবু হয়ে থাকে এরকম।
তো স্যার যখন আসতেছেন, স্যারের কাছে খুব ভালো লাগতো আগে ওখানে দেখতে, উনি রাতের বেলা ওদিক দিয়ে গেলেই দেখতেন মানুষ মাছ ধরে। তো ওনার কাছে মনে হলো যে আমি এই পাশ থেকে একটু ঘুরে, একটা বাঁকা রাস্তা আছে এরকম, ঘুরে যাই ওই লেকের পাশ দিয়ে। চিন্তা করলেন যে ওই রাস্তা দিয়ে যাই, ওখানে আবার মানুষজন একদম থাকে না, নিশুতি হয়ে যায় রাতের বেলা ওই বাঁকা রাস্তাটা। এমনি ওই জায়গাটাই তখন মানে ওই রেসিডেন্সিয়াল এলাকা যেখান থেকে স্যার আসতেছেন ওই জায়গাটা এমনি নিশুতি থাকতো। আর রাতের বেলা এরকম রাত 12:30-1টার পর ওই যে বাঁকা রাস্তা ঘুরে গেছে যেটা, সেখানে মানুষ থাকতোই না একবারে। মানে তখনকার সময় 90s ওই জায়গাগুলোতে দোকানপাটও থাকতো না এরকম। এখন দেখা যায় অনেক দোকানপাট বা খাবারের জায়গা টাকা থাকে, এখন তখন থাকতোই না। তো স্যার ওখান দিয়ে ঢুকলেন, ঢুকে যাচ্ছেন প্যাডেল করে করে, তার কাছে বেশ ভালো লাগতেছে। অনেক দূরে দূরে ল্যাম্পপোস্ট, মানে একটা ল্যাম্পপোস্ট এইখানে আর একটা ল্যাম্পপোস্ট অনেক দূরে। আর তখনকার ল্যাম্পপোস্টগুলো ছিল নিয়ন, মানে ওই যে টিউব লাইটের ল্যাম্পপোস্ট, ওই ভেতরে তখনও ওই সোডিয়াম লাইট এগুলো লাগে নাই। তো স্যার আসতেছে, দেখলো যে একটা ওই ল্যাম্পপোস্টে লাইট ফ্লিক করতেছে এরকম, জলে নিভে, মানে আবার ফ্লিক করে আবার নিভে যায়। তো বেশ মজা লাগতেছে সবুজ স্যারের এটা দেখে। উনি প্যাডেল করতে করতে যাচ্ছেন আর ডান দিকে তাকায় আছেন, ওখানে কোনো ওই যে ইকে দেখা যায় কিনা, ওই যে মাছ ধরে এই মানুষগুলোকে দেখা যায় কিনা, কাউকে দেখতেছেন না। তো উনি আস্তে আস্তে এক জায়গায় তার মনে হলো যে তিনি সাইকেল নিয়ে আসতে, তার মানে প্রচণ্ড জল বিয়োগের প্রয়োজন পড়লো। তো স্যার সাইকেলটাকে রাখলেন, রেখে তিনি নামলেন, নেমে হেঁটে গিয়ে জল বিয়োগ করলেন এক জায়গায়। তো তিনি যখন জল বিয়োগ করতেছেন, হঠাৎ করে তার মনে হলো যে তাকে গাছের উপর থেকে কেউ কিছু মারতেছে, ঠাস ঠাস করে, মানে এই যে ইট বা কিছুর মতো ঠাস ঠাস করে মারতেছে তার আশেপাশে, মানে স্যারের ডানে বামে এরকম। তো তিনি চিন্তা করলেন এগুলো কে মারতেছে এরকম করে। তো তিনি একটু মাথা এদিক ওদিক করলেন, আবার একটু লজ্জাও পেলেন, কারণ একটু ভদ্র টাইপের মানুষ ছিলেন, মানে খুব শান্তশিষ্ট। তো তিনি চিন্তা করলেন যে এখানে কি আশেপাশে কেউ বসে আছে? এই জায়গায় রাতের বেলা কেউ বসে না, কারণ গাছগাছালি যেখানে তিনি আছেন তার পেছনে, মানে রাস্তার ওই পাশে একটা ছোট্ট ফেন্সের ওই পাশে মানে গাছগাছালি, মানে একটু লনের মতো আর গাছগাছালি, তার ওই পাশে লেক, আর ওই পাশেও গাছগাছালি ভর্তি, মানে মানুষজন বলতে কেউই নাই ওইখানে। মানে এমনও না যে ফুটপাতে কেউ শুয়ে থাকবে, এরকমও কেউ নাই। তো স্যার হালকা করে মাথা ঘুরায় দেখলেন যে ওই পাশে একটা বেঞ্চি আছে, বেঞ্চির মধ্যে তিনি মনে হলো যে কোনো একটা মানুষকে বসে থাকতে দেখলেন, কেউ একজন বসে আছে ওইখানে। তো তিনি অবাক হলেন যে এত রাতে কোনো মানুষ নাই, একজন মানুষ বসে আছে। যখন উনি তার কাজ সারলেন, সেরে তিনি আস্তে করে ওই ছোট মানে ড্রেনের মতো ছিল আর কি, ওই পাশ থেকে উঠে আসলেন। সে রাস্তায় এসে তিনি রাস্তার এই পাশে সাইকেল রাখছেন, সাইকেলের উপরে বসলেন, বসে চিন্তা করলেন মানুষটাকে। আর যখন তিনি ওখানে আছেন তখন মাস হচ্ছে এই সেপ্টেম্বর মাসের মতো। তো 90s সেপ্টেম্বরেই কিন্তু হালকা ঠান্ডা হয়ে যেত ওয়েদার এরকম, আর মনে হচ্ছে গাছগাছালির মধ্যে হালকা হালকা কুয়াশা। তো স্যার আস্তে করে প্যাডেল করা শুরু করলেন, সামনে গিয়ে যাচ্ছেন। তো ওই যে বেঞ্চির মতো যে জায়গাটা, ওইখানে কিন্তু ওই তিনি বসে থাকতে দেখছেন একজনকে। আর তিনি একটু চিন্তা করছিলেন যে এই মানুষটাই কি ইট মারছে আমাকে ওইখানে, এত দূর, মানে মোটামুটি ডিস্টেন্স আছে ওইটার থেকে। এটা চিন্তা করতে প্যাডেল মেরে যাচ্ছেন, মানুষটার কাছে চলে আসছেন তিনি। তো যখন মোটামুটি কাছে আসছেন, তিনি বুঝতে পারছেন যে এটা মানুষ না, মেয়ে মানুষ, এটা মানে ছেলে মানুষ না। তবে তিনি একবার চিন্তা করলেন এটা কি মানে মানসিকভাবে কোনো সমস্যাওয়ালা মানুষ কিনা, কারণ ড্রেস আপটা একটু অন্যরকম, মানে একটা এরকম বোরখা বা কিছু যদি পরে থাকে কেউ লম্বা টাইপের ওরকম পরা, তো মাথায় আবার কোনো কাপড় নাই, মানে মাথাটা খোলা, চুলগুলা খুলে আছে, চুলের খানিকটা সামনে দেয়া, চেহারা দেখা যাচ্ছে না। তো স্যার প্যাডেল করতে করতে যখন নাকি ওই মানুষটাকে পার হয়ে গেলেন, তার গাটা কাঁটা দিয়ে উঠলো, মানে ঠিক যখন ওটাকে পাশ কাটাচ্ছেন মানুষটাকে, তখন তার সারা শরীর কাঁটা দিয়ে উঠছে, কারণ তিনি মাথা ঘুরায় দেখছেন চেহারার জায়গায় কিছু দেখা যাচ্ছে না, চেহারাটা পুরা অন্ধকার, মানে ডার্ক, ওখানে কিছু নাই। তো তিনি চিন্তা করলেন যে কেন দেখা যাবে না, কারণ ওইখানে যে ওই রাস্তার যে নিয়ন লাইটের আলো আছে সেটা হালকা পড়ে কিন্তু চেহারা দেখা যাওয়া উচিত মানুষের, তো ওখানে মনে হচ্ছে অন্ধকার, মানে ডার্ক পুরা। তো স্যার সাইকেল প্যাডেল করছিলেন, সাইকেল প্যাডেল করতেছেন, দ্রুত ওদিক থেকে পার হয়ে যাবেন, তার সারা শরীর ভার হয়ে গেছে। এক পর্যায়ে তার কাছে মনে হলো যে তার যে এই ফুলের ঘ্রাণগুলো খুব বেশি লাগতেছে তার নাকে, এই যে গোলাপগুলো ছিল সেটার মানে ঘ্রাণগুলো মনে হচ্ছে খুব বেশি লাগতেছে নাকে। আর মনে হলো যে তার সাইকেলটা ভার হয়ে গেছে, মানে বেশ ওজন হয়ে গেছে। তো স্যার একটু অস্বস্তিতে পড়ে গেলেন যে সাইকেল প্যাডেল করতে এত কষ্ট হচ্ছে কেন, ভার হয়ে গেছে। তো তিনি একবার ভাবলেন যে তার চাকার কি পাম্প কমে গেছে কিনা। তো তিনি চিন্তা করলেন আমি নেক্সট যে ইটা আছে, মানে ওই যে ল্যাম্পপোস্ট, ওইটার নিচে দাঁড়াবো। তো ঠিকই তিনি অনেক কষ্টে কয়েকবার প্যাডেল করে ল্যাম্পপোস্টের কাছে আসলেন, এসে
দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যেয়ে দেখতেছেন চাকার দিকে, দেখতেছেন যে না, চাকার পাম্প ঠিকই আছে। তিনি পেছন ফিরে ঘাড় ঘুরায় তাকালেন, তাকায় দেখলেন যে তার যে গোলাপের যে তোড়াটা, যে বুকেটা, সেটাও ওইরকম নর্মালি আছে। তো তার ঘাড়ের মধ্যে কিন্তু স্যারের ক্যামেরা পেঁচানো ছিল। তো এটা নিয়ে একটু ভয় পাচ্ছিলেন যে তার ক্যামেরাটা কেউ নিয়ে যায় কিনা রাতের বেলা, মানে কোনো ছিনতাইকারী বা কিছু, এটা ভয় পাচ্ছিলেন তিনি। তো তারপর চিন্তা করলেন যে আর কি করবেন, কিছু করার নাই। তিনি তাড়াতাড়ি আবার প্যাডেল করা শুরু করলেন। সাইকেলের ওজন কিন্তু বেড়েই আছে, তার কাছে মনে হচ্ছে তিনি ডাবলিং করতেছেন, মানে কোনো মানুষকে যদি সাথে বসায় নিয়ে চলেন, অনেক সময় ক্যারিয়ারে বন্ধু বান্ধব কাউকে বসায় নিয়ে প্যাডেল করেন, ওরকমই লাগতেছে। তো একটু সামনে যখন চলে আসলেন প্যাডেল করতে করতে তিনি, তখন দেখলেন সামনে একটা মসজিদ পড়ছে। মসজিদের কাছে যখন তিনি চলে আসলেন প্যাডেল করে, মনে হলো তার সাইকেলটা ফট করে হালকা হয়ে গেল, অ্যাজ ইফ মানে মানুষ লাফ দিয়ে নেমে যায় সাইকেলের পেছন থেকে কেউ প্যাডেলিং করার সময়, জাস্ট লাইক দ্যাট। তো স্যার অবাক হয়ে গেলেন, তার ওই প্যাডেলেই লাস্ট যে প্যাডেলটা করছেন তিনি মনে করে নেমে গেছে, তার সাইকেলটা মনে হলো শ্যাট করে সামনে মুভ করলো, মানে একটু স্পিডে মুভ করে গেল, মানে কেউ পিছন থেকে নেমে গেল এরকম। তো তিনি অবাক হয়ে গেলেন যে ঘটনাটা কি, মানে এরকম হলো কেন, এটা কি ব্যাপার, এমন তো না যে চেইনে কোনো সমস্যা বা কিছু। তো তিনি প্যাডেল করতে করতে মসজিদের ওই পাশ দিয়ে গেলেন। তো মসজিদ পার হয়ে তিনি রাস্তাটা ডানে টার্ন নিয়েছে, ওখান থেকে ডানে টার্ন নিয়ে বাঁকায় গেছে। তো ওদিকে ডানে টার্ন নিয়ে তিনি বাঁকায় গেলেন। এখন কিন্তু সাইকেল কিন্তু ওরকম মানে লাইট হয়ে গেছে আগের মতোই, মানে একদম লাইট যেরকম ছিল সেরকমই লাগতেছে। মাঝখানে বেশ খানিকক্ষণ টাইম বেশ ভারী ছিল, তো উনি এটার কোনো লজিক খুঁজে পাইতেছেন না যে কেন এরকম ভারী হয়ে গেছিল। তো তিনি চালায় যাচ্ছেন, হঠাৎ করে তিনি বুঝতে পারলেন তার মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে যাচ্ছে, কাছাকাছি চক্কর দিচ্ছে প্রায়। তিনি বলছেন কি এটা, রাতের বেলা কোন পাখি কাক টাক তো রাতে থাকে না। তো তিনি এরকম করে উকি দিলেন, মানে উপর দিকে তাকালেন একবার। তো তাকায় দেখতেছেন মনে হচ্ছে একটা বড় পেঁচা, এরকম পেঁচা তার মাথার উপর দিয়ে চক্কর দিয়ে দিয়ে যাচ্ছে বারবার। তো স্যার একটু ভয় পেয়েছেন, কারণ হচ্ছে যে মানে দৃশ্যটাই ভয়ের মতো লাগছে। আকাশে চাঁদ আছে, এর বেশ বড় একটা পেঁচা এরকম ঘুরে ঘুরে আসতেছে, দুই ডানা মেলে এরকম ঘুরতেছে, ঘুরে আবার ওনার কাছাকাছি চলে আসতেছে, বেশ ওনার মাথা থেকে 5 ফিট 6 ফিট উপর দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, ঘুরে আবার ওনার সাথে সাথে কিন্তু যাচ্ছে ওই সাইকেলের সাথে। তো পেঁচা কিন্তু এরকম করে না, এটা তার কাছে মানে বেশ অন্যরকম লাগলো যে পেঁচার তো এরকম করার কথা না। তো যাই হোক, তিনি একদম সোজা দিয়ে তাদের ওখানে একটা মেন রাস্তা ছিল, এটা পার হয়ে আবার ওই পাশের গলিতে তার ঢোকার কথা। তো তিনি মেন রাস্তাটা পার হলেন, সাইকেল থেকে নেমেই পার হয়েছেন, কারণ অনেক সময় রাতের বেলা নির্জন রাস্তা হলেও হঠাৎ করে কিছু একটা চলে আসে গাড়ি ঘোড়া স্পিডে। তো পার হয়ে তিনি আবার সাইকেলে উঠলেন। তো এই পাশে যখন তিনি গলিতে উঠছেন, এই গলিগুলো অনেক ডেন্সড, মানে অনেক মানে একটা পরে একটা বাড়ি, এবং মানে অন্যরকম বেশ পুরাতন বাড়ি অনেকগুলা। তো এগুলোর পাশ দিয়ে তিনি যাচ্ছেন। তিনি যে বাসাটায় থাকেন ওইটা একটা পুরাতন বাড়ি, ওইটা 4 তলা একটা বাড়ি, ওইটার ওপরে তিনি থাকেন একেবারে চিলে কোঠায়, ওখানে তিনি একটা ঘর নিয়েছিলেন ভাড়া, ওই ঘরে থাকেন। তো তিনি যাচ্ছেন, তার কাছে যিনি কেমন জানি গা কাটা দিয়ে দিয়ে উঠতেছে, আর তিনি অনেকক্ষণ পর দেখতেছেন যে অনেক উপর দিয়ে, তার উপর দিয়ে, মানে ওখানে তো বিল্ডিংগুলো 3 তলা 4 তলা এরকম, অনেক উপর দিয়ে তাকে ফলো করে করে ওই পেঁচাটা আসতেছে। এটা তার কাছে বেশ অন্যরকম লাগলো যে মানে বেশ খানিকটা রাস্তা তাকে ফলো করে এই পেঁচাটা কেন আসতেছে। তো যাই হোক, ওইটাকে তিনি ইগনোর করে তিনি তার যে বাসায় থাকেন সেই বাসার গেটে চলে আসলেন। তো এসে উনি ওই গেট নক করতেছেন, এরকম 2 দরজার গেট, দারোয়ান ভিতরে ঘুমায় আছে, আজকে তো রাত হয়ে গেছে, ওনার এত রাত হয় না সাধারণত। দারোয়ান ঘুম ঘুম চোখে এসে দরজা খুললো, দরজা খোলার পর সাইকেল নিয়ে ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বললেন যে একটু দেরি হয়ে গেছে, বলে তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে কোনায় একটা জায়গায় তিনি লক করে রাখতেন এরকম পেঁচায়, তখন লক করলেন আর ফুলগুলো নিলেন। তো ফুলগুলো নিয়ে তার কাছে কেন জানি মনে হইতেছে যে এতটুকু রাস্তার মধ্যে ফুলগুলো কেমন নেতায় গেছে, হওয়ার কথা না, বেশ তাজা ফুল ছিল, বেশ নেতায় গেছে। খাবারের যে ইটা নিলেন তিনি, তার যে বাক্সটা ওইটা নিলেন, নিয়ে আস্তে করে উঠে গেলেন। উঠে সিঁড়িতে উঠতেছেন, তার জানি আজকে কেমন জানি গা কাটা দিয়ে উঠতেছে, জল লাগলে যেরকম হয় সেরকম। এই বাড়িটা বেশ পুরনো যেখানে তিনি থাকেন, সিঁড়িটার মানে এই যে রেলিংগুলো সিমেন্ট দিয়ে ঢালাই করা সিলিং, মানে রেলিং, আর মানে নিচের যে সিঁড়ির যে ফ্লোর এগুলো মোজাইক করা, বেশ পুরনো। তার কাছে এখন ভয় ভয় লাগতেছে কেন জানি আজকে, মানে প্রতিটা সিঁড়ি তিনি পার হচ্ছেন তার মনে হচ্ছে নেক্সট স্টেপে কেউ আছে। 4 তলা বাড়ি, 3 তলার পরে বাতি নাই, মানে ওই জায়গা মানে অন্ধকার। তো ওই অন্ধকারটা দেখে তার খুব ভয় লাগলো, 3 তলার কাছে দাঁড়ায় অন্ধকার দেখে খুব ভয় লাগলো। তো স্যার উঠে গেছে, ওই 4 তলা পার হয়ে তিনি উঠে গেলেন ছাদের ওইখানে। তো ওনার যে রুম তার পাশে কিন্তু আরেকটা রুম আছে, ওইখানে আরেকজন রুমমেট থাকে, তো মানে অন্য মানুষ আর কি, রুমমেট ঠিক না, মানে ওনাদের বলতে বলে ওনার নেইবার আর কি, পাশে আর একটা মানুষ থাকে আর কি আরেকটা রুমে। তো উনি দেখলেন যে তারা ঘুমায় আছে, ওইটার দরজা বন্ধ। তিনি আস্তে করে যে নিজের রুমের তালাটা খুললেন,
তালা খোলার পর তার মনে হলো একটা দমকা বাতাস তার সাথে ঘরের মধ্যে ঢুকলো, একটা দমকা বাতাসের মতো। অবাক হলেন তিনি, মানে বাতাসের কিন্তু কোনো ছিল না, মানে ওখানে ফ্লো ছিল না। মানে তার পাশেই, যেখানে তিনি যে ঘরটা, তার পাশেই কিন্তু এরকম ছোট্ট একটা লোহার গেটের পাশেই কিন্তু ছাদ, মানে খোলা, দেখা যায় ছাদটা অন্ধকারে। তো বাতাসটা দমকা ভাবে আসছে এবং ছাদের থেকেও আসে না, মানে সিঁড়ির নিচ দিয়ে আসছে, এসে সট করে ঘরে ঢুকছে ওনার পেছন থেকে। তো স্যার আর কিছু না বলে ঘরে ঢুকলেন, ঢুকে তিনি তাড়াতাড়ি ওই তার টেবিল ছিল, পড়ার টেবিল, সেখানে ওই রাখলেন, ফুলের ওইটা রাখছেন, খাবার জিনিস রাখছেন, লিখে লাগাই দিচ্ছেন। দরজা লাগাই দিয়ে তিনি তার বাতি জ্বালছিলেন, বাতি জ্বালে তাড়াতাড়ি তিনি গেলেন বাথরুমে ফ্রেশ হইতে। তো ফ্রেশ হয়ে স্যার ঘরে আসছেন, এসে তিনি ওই ওখানে যে তাকে খাবার দিয়েছিল বিভিন্ন নান রুটি ইত্যাদি ইত্যাদি, উনি খুলে কিছু খেলেন, খেয়েতে ওইটারে করলেন, পানি রাখলেন, ওই ডিব্বা আটকায় রেখে তিনি চিন্তা করলেন যে আমি ঘুমায় যাই, ভালো লাগছে না, ঘুম আসতেছে, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম হয়েছে, আর শরীরটা কেমন জানি লাগতেছে, তার গা কাটা দিয়ে উঠতেছে স্যারের। তো তিনি আস্তে করে ওই তার জানলাটা খুলে দিলেন, কেমন জানি লাগতেছে দেখে জানলাটা খুলে দিলেন, মানে বদ্ধ লাগতেছে, জানলাটা খুলে দিলেন, ঘরে ছাদের দিকে জানলা ছিল, তো ওইটা খুলে দিয়ে তিনি শুয়ে পড়ছেন বিছানায়। তো শুয়ে পড়ছেন, অনেকক্ষণ তার শুয়ে ঘুম আসতেছিল না, গা কাটা দিয়ে উঠতেছিল, কেমন জানি লাগতেছিল, শরীরটা কেমন লাগতেছিল, জানলা খোলাতে বদ্ধ ভাবটা একটু কমছে এরকম। তো ঘুমে যখন চোখ লেগে আসছে স্যারের, একদম চোখ লেগে আসছে, তখন তিনি হঠাৎ করে দেখলেন, মনে হলো যে তার যে জানালার কাছে কেউ একজন দাঁড়ায় আছে। এটা স্পষ্ট বোঝা যায়, কারণ ওই বাইরে হালকা চাঁদের আলো পড়ছে, তো মানে ওই জায়গাটার মধ্যে মনে হচ্ছে জানলার কাছে কেউ দাঁড়ায় আছে। এবং স্যারের সারা শরীর জমে গেল, কারণ তিনি দেখতেছেন ওই যে দেখে আসছেন বেঞ্চে বসা যেরকম, ওইরকম চুল সামনে পড়ে আছে, এবং অন্ধকারে বোঝা যাচ্ছে যে এরকম একটা বোরখার মতো পরা একটা, মানে নারীর মতো, চুল বড়, চেহারা তো বোঝা যায় না, চুল বড় বড়, ওইখানে দাঁড়ানো। স্যার খুব তীব্র গোলাপের ঘ্রাণ পেলেন, মানে যেই গোলাপের ঘ্রাণটা, তিনি যে গোলাপটা যখন হাতে নিয়েছিলেন প্রথম বুকেটা, তখন একটা ঘ্রাণ ছিল, সেই ঘ্রাণটাই তীব্র, মনে হচ্ছে এই ঘ্রাণটা মোটামুটি বেশ বেড়ে গেছে, মানে ঘ্রাণের ভলিউম কয়েক গুণ বেড়ে গেছে, অ্যাম্পলিফাই হইতেছে ঘ্রাণটা। স্যারের নাকে এসে একদম ওনার মানে চেতনা অন্যরকম করে দিতেছে ঘ্রাণ। তারপর তিনি দেখতেছেন যে ওই যে নারী মূর্তিটা আস্তে আস্তে হেঁটে হেঁটে তার সামনে আসতেছে। তো স্যারের শরীরে কাঁপুনি উঠে গেল, তিনি ভয়ে কাঁপতেছেন, এরকম ভাবে তিনি কাঁপতেছেন। তারপর তিনি দেখলেন যে তার কাছে চলে আসছে নারী মূর্তিটা, গোলাপের ঘ্রাণটা, আর তিনি তখন তার কপালে একটা স্পর্শ পেলেন, একদম ঠান্ডা হাতের স্পর্শ মানুষের। তো স্যারের নাকি তখন আর কিছু মনে ছিল না, তিনি মানে ওই সময় কি ওনার ঘুমায় গেছেন না জ্ঞান হারাইছেন তিনি বুঝতে পারেন নাই, বাট তার কিছু মনে নেই। এরপরে স্যারের যখন জ্ঞান ফিরে, তখন তিনি দেখতেছেন, বা স্যার যখন ঘুম থেকে উঠে বা জ্ঞান ফিরে, তখন তিনি দেখতেছেন যে তার রুমের মধ্যে আলো, অনেক আলো, জানালা দিয়ে আলো, তার দরজাটাও হাট করে খোলা। তিনি কিন্তু দরজা লাগায় শুয়েছিলেন, দরজা হাট করে খোলা, তার সামনে তার পাশের রুমের যেই তার নেইবার, সেই রুমের দুইজনই, মানে ওখানে দুইজন মানুষ থাকতো, দুইজনই মানে ওখানে বসে তাকে ধরে রাখছে, ধরে বলতেছে যে এই কি সবুজ ভাই, আপনি ঠিক আছেন, কি অবস্থা? তো তখন ওই স্যার, যে সবুজ স্যার ছিল, তিনি বলেন যে হ্যাঁ, বুঝতেছি না কি ব্যাপার, আপনারা রুমে ঢুকছেন কেমনে? বলে আমরা রুমে ঢুকছি আপনার দরজা ভাঙা। মানে আপনারা তো মিয়া কিছু ধরছে, আপনার অবস্থা খারাপ। বলে মানে হচ্ছে যে ওই পাশের যে নেইবার, সে বলতেছে তাদের মধ্যে একজন বেরোইতেছিল ঘর থেকে, তো হঠাৎ করে তারা শুনছে এই সবুজ স্যারের রুম থেকে কে জানি গান গাচ্ছে, মানে সবুজ স্যারই গান গাচ্ছে, কেমন করে? তো জিনিসটা প্রথমে তার কাছে হাস্যকর লাগছে, মনে করছে যে মানে হয়তো দুষ্টুমি করতেছে লোকটা, মানে তারা আবার বন্ধুর মতো ছিল, হয়তো দুষ্টুমি করে গাচ্ছে। তো তিনি ভাবলেন যে আমি একটু দুষ্টুমি করি, সবুজের সাথে একটু দুষ্টুমি করি, এই চিন্তা করে তিনি গেছেন এই পাশে, যে দরজার পাশে যে জানলাটা ছিল, জানলাটা দিয়ে তিনি কথা বলবেন আর কি সবুজ স্যারের সাথে, বলবে যে এই কি ব্যাপার মিয়া, কি গান এইসব। তো এটা বলতে যে সে জানলা দিয়ে তাকাইছে, জানলা বন্ধ, তো জানলার একটু ফাঁক দিয়ে সে তাকাইছে ভিতরে দেখার জন্য যে সবুজ স্যার কি করে, গান গায় কিভাবে। সে নাকি দেখে সবুজ স্যার তার যে বিছানা থেকে বেশ খানিকটা উপরে, প্রায় ফুট 2 উপরে বাতাসে ভেসে বসে আছে, আর গান গাচ্ছে হাসি মুখে, মুখটা হাসি করে গান গাচ্ছে, এবং সেই গান মানে অন্য গান, মানে যেটা স্বাভাবিক সবুজ স্যারের গাওয়ার কথা না, এরকম একটা গান গাচ্ছে। তো উনি যখন ওই ফাঁক দিয়ে দেখতেছে, হঠাৎ করে নাকি সবুজ স্যার তাকালো,
এরকম ফিরে তাকাইছে, তাকায় নাকি মানে অন্যরকম একটা দৃষ্টি দিল চোখ খুলে, যেটা দেখে এই যে ওনার যে নেইবার সে খুব ভয় পেয়েছে এবং সবুজ স্যার ধাপ করে বিছনার মধ্যে পড়ছে একটা শব্দ করে। তারপর নাকি সে হাত পা এরকম মানে চারপাশে ছড়াই দিয়ে কাঁপা শুরু করছে থরথর করে। তো এই সিন দেখে এই যে ওনার যে নেইবার সে বুঝতে পারছে যে এটা কোন একটা খারাপ জিনিস, সে তাড়াতাড়ি তার রুমমেটকে আবার ডাক দিছে জোরে জোরে। তো সেও আসছে, কি হয়েছে বলে সবুজের দরজা ভাঙ, মানে দরজা তো বদ্ধ বুঝতে পারছে বন্ধ। তো দুজনে মিলে জোরে জোরে ধাক্কায় দরজা ছিটকিনি ভেঙে ফেলছে, ফেলে তারা ভিতরে ঢুকছে, ঢুকে দেখে এই সবুজ স্যার এরকম কাঁপতেছিল। তো তাকে এরকম ধরে দোয়া টোয়া পড়ছে, কারণ যে দেখছে তিনি দোয়া পড়া শুরু করছিলেন সবুজ স্যারকে দেখে। তো দোয়া পড়তে পড়তে তারপর তাকে এরকম হাত পা মালিশ করতে করতে একসময় তিনি তাকাইছেন। তো এই ঘটনাটা আবার বলে তারা তখন সবুজ স্যারকে যে এই ঘটনা হয়েছে, কি ব্যাপার আপনার কি হয়েছিল বলে। সবুজ স্যার তখন বলে যে আমি কালকে রাত্রে এরকম এরকম মানে একটা অদ্ভুত জিনিস ফিল করছি। তো তখন তারা বলে যে আপনাকে তো এইভাবে রাখা যাবে না, আপনার তো এরগুলো ক্ষতি হয়, কিন্তু আপনার মানে মেরেই ফেলতে পারে এরকম হলে, কি ব্যাপার কি। তো তারা সবুজ স্যারকে নিয়ে আসে রুমে। তো ওরা আর ওই দিন বেরোইতেছিল, বেরোয় না। তো এর মধ্যে তাদের মধ্যে একজন যায়, ওখানকার কাছাকাছি একটা মসজিদ ছিল, বেশ নামকরা একটা মসজিদ, সেই মসজিদে যেয়ে কথা বলে। কথা বলার পর সেখানকার যিনি ছিলেন হুজুর ছিল, বললো যে ওনাকে নিয়ে আসেন। তো সবুজ স্যারকে নাকি ওখানে নিয়ে যায়। তো সবুজ স্যার নাকি মসজিদে মানে উনি কিন্তু খুব বেশি প্র্যাকটিসিং মানুষ ছিলেন না সবুজ স্যার, হ্যাঁ উনি এই দিকে খুব একটা মানে আগ্রহীও ছিলেন না। তো উনি নাকি মসজিদে যাওয়ার কিছুক্ষণ আগেই মানে খুব স্বাভাবিকভাবে হেঁটে আসছে, মসজিদে যাওয়ার একটু আগেই তিনি বলতেছেন না যাবো না, থাক এগুলা সেই দরকার নাই, আমি এগুলা পছন্দ করি না, বিশ্বাস করি না, আরে কি দেখছেন আপনি উল্টা পাল্টা বলেন তো আমার সাথে এই করতেছেন। এক পর্যায়ে নাকি তিনি খুব মিসবিহেভ টাইপের শুরু করেন, মানে 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 এরকম করতেছেন, মানে ছোটাফাটা করতেছেন, চলে যাবেন থাকবেন না এরকম একটা অবস্থা, তাকে ধরে রাখতে হইতেছে এই দুইজনের। তো তারা যেই বিহেভ সবুজ স্যার করছিলেন তাতে নাকি ওই দুইজন ওনাকে মানে করতো আর কি, মানে ছেড়ে দিত। নর্মাল মানুষজন হলে বলতো বেটা আরেকজনের জন্য কে এগুলা করে, কিন্তু তারা বুঝতে পারছে যে সবুজ স্যারের কোনো একটা সমস্যা হয়েছে। তো তারা তখন জোর করে সবুজ স্যারকে এরকম নিয়ে যায়, ধরে একদম করে। তো ওখানে মানুষজন অবাক হয়ে গেছে, রাস্তা খুব ডেন্স জায়গা, অনেক মানুষজন ছিল, তাদের সামনে টেনে যখন ছেঁচড়ায় নিয়ে গেছে মসজিদে। তো তখন মানুষ বলছে কি ভাই এর এমনি করে নেন কেন, তখন বলে জিনে ধরছে। তো তখন নাকি সবুজ স্যার একদম মানে মুখ টুক বাঁকায় গালাগালি শুরু করে অসভ্য ভাষায়। এইটা একটা মানে বাজে অবস্থা। মানুষজন মানে এটা বুঝে, যারা দেখে তারা বুঝে যে ওনাকে জিন ধরছে আসলেই। তো যাই হোক আরও মানুষজন হেল্প করে, দু একজন তাকে নিয়ে যায়। তো নিয়ে মসজিদের পাশে ওইখানে যে একজন হুজুর থাকতো, ওখানে কয়েকজন থাকতো আর কি, সেই ঘরের মধ্যে ওনাকে ঢোকানোর পরে তখন ওই মূল হুজুরকে ডেকে নিয়ে আসেন। উনি এসে দেখে, তো ওনাকে দেখেই নাকি চিৎকার করতে থাকে, সবুজ স্যার চিৎকার করতে থাকে। তো উনি এসে তখন তাকে রুকাইয়া করে তো বিভিন্ন প্রশ্ন উত্তরের পর্যায়ে নাকি বলে এসে যে ও বসেছিল, মানে ওই যে পরীটা সে বসেছিল ওখানে ওই লেকের পাড়ে, সে এনজয় করতেছিল ওই জায়গার মোমেন্টটা। তো তখন নাকি সবুজ স্যার ওখান থেকে আসছে এবং সবুজ স্যারকে দেখে তার খুব ভালো লাগছে। সবুজ স্যারের কাছে ফুল ছিল, সে ফুলের ঘ্রাণ ছিল, সেটা তো সে আকৃষ্ট হয়েছে এবং সে সাথে করে চলে আসছে। তো এখন ওই পরীর সাথে আরেকটা গার্ডিয়ান আছে, সেই গার্ডিয়ানটা হচ্ছে ওই পরীকে দেখে রাখে, সে মানে পরীকে বিয়ে করবে পরবর্তীতে, মানে আরেকটা জিন আর কি সে আছে আর কি। তো সে নাকি সবুজ স্যারকে এসে পজেস করছিল, মানে পরী আসছিল দেখতে, কিন্তু সে এসে পরে পজেস করছে দিনের বেলা। মানে জিনিসটা হচ্ছে পরী তার কাছে আসছে ঠিকই, তাকে পছন্দ করে, পরীর নজর পড়ছে সবুজ স্যারের উপরে, কিন্তু ওই যে জিনটা সে এসে সকালের দিকে পজেস করছে। তো পরী ওই হুজুরকে বলতেছে যে ওকে কিন্তু ওই যে জিন যে আছে সে কিন্তু ক্ষতি করবে, কারণ আমি তাকে পছন্দ করছি এই কারণে। তো তখন ওই হুজুর বলেন যে তোমরা দুইজনেই দুষ্ট, তোমাদের দুইজনে কারোই তার কাছে আসার দরকার নেই, ওই জিনও না তোমারও না, তোমরা তার জীবনটাকে নষ্ট করবে এসেই। তো পরী তো যেতে চায় না, সে তাকে খুব পছন্দ করছে ইত্যাদি ইত্যাদি বলে বিভিন্ন। তো হুজুর করে এবং ওই জিনকেও হাজির করেন নাকি উনি। তো মানে একটা খুব অদ্ভুত জিনিস নাকি স্যার বলছেন যে তার সেই দুই রুমমেট দেখছিল যে স্যারের মধ্যেই বিভিন্ন পার্সোনালিটি তৈরি হচ্ছে, একবার তিনি পরীর মতো কথা বলতেছেন, একবার ওই আরেকটা জিনের মতো, মানে অদ্ভুত জিনিস। তো এরকম হয়। এটা হওয়ার পর স্যার বলছেন যে তিনি তো নিজে বুঝতে পারেন নাই কিছুই, কারণ তিনি তো দেখেন নাই এগুলো, তিনি শুনছেন তার রুমমেটদের কাছে, হুজুরের কাছে শুনছেন। তো তার কাছে অবাক লাগছিল যে তিনি কিভাবে এই জিনিসটার মধ্যে ইনভলভ হয়েছেন। বাট তার একটা জিনিস খেয়াল আছে যে ওই সময়ের পুরো জিনিসটাই তার মনে নাই, পুরো ঘটনাটাই মনে নাই তার কি হয়েছিল। তাকে যে নিয়ে গেল মসজিদের কাছ থেকে, তখনই তার হঠাৎ করে সবকিছু আবছা হয়ে গেছে, তারপরে ঘটনা তার কিছু মনে নাই, সে ওই সময়টা মনেই করতে পারে না। যাই হোক,
তো স্যারের রুকাইয়া হলো, এবং রুকাইয়া করার পরে ওই দুজনের সাথে ডিবিট হওয়ার পর দুইজনই স্যারকে ছেড়ে গেল। তো জিনটাকে বেশি সায়স্তা করলো হুজুর, তিনি একদম মানে সিরিয়াসলি তাকেই করলেন যে এরকম করলে তাকে বন্দি করা হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার পর চলে যায়। আর পরীটা নাকি কোনো রকমের মানে সেটেলমেন্টে না যেয়ে চলে গেছে, এরপর আর আসে নাই। হুজুর অনেকবার চেষ্টা করছে, সে আর আসে নাই। তো যাই হোক, তো স্যারকে নিয়ে চলে গেল, তার রুমমেটরা বাসায় আসলো এবং তাকে বললো যে আপাতত আমাদের সাথেই আপনি কয়েকদিন থাকবেন, মানে তার যে নেইবাররা আর কি, রুমমেট বলতে তার নেইবাররা, একা আর ওদিকে যেতে দিব না, একা যাওয়ার দরকার নাই, আর সন্ধ্যার সময় বাইরে থাকবেন না। তারা খুব ভালো মানুষ ছিল, তার যে নেইবার যারা ছিলেন, মানে পাশের রুমেই থাকতেন, রুমমেটও বলা যায় বলতে গেলে। তো যাই হোক, তারা তাকে ওই সন্ধ্যার পর স্যারকে রেখে রাখলেন কয়েকদিন, এবং স্যারও ওইরকম গেল না। তো ওই স্যারের রিকোয়েস্টেই তার সেই বড় ভাইকে ফোন করে জানালো হলো যে উনি একটু অসুস্থ আছেন। সংক্ষেপে তারা টেলিফোনে বললেন তাকে যে ওনার এরকম এরকম সমস্যা হয়েছিল। তো সেই বড় ভাইও খুব দুঃখ প্রকাশ করলেন, যে মানে উনি আবার এইসবে খুব একটা বিশ্বাস করতেন না। তিনি বললেন যে আপনারা ওকে এগুলা না করে, ও হয়তো মেন্টাল কোনো স্ট্রেসে আছে, ওর সাথে একটু ডিসকাস করেন, ভালো মতন কিছু বোঝান, হ্যাঁ, বা এইসব দেখি আমি একদিন আসবো, ওকে দেখে যাব। তো ওই ওনার বললেন যে আচ্ছা আপনি একদিন দেখে যান। কিন্তু তারা আবার ওই জিনিসটা মানে ওই বড় ভাইয়ের পরামর্শে চলছে না, তার রুমমেটরা, তারা ভাবলো যে ওনাকে আসলেই চিকিৎসা করা দরকার। তো ওই স্যারের বাবা চলে আসছিলেন ঢাকায়, এসে ছেলেকে তিনি জোর করে নিয়ে গেছিলেন বাড়িতে। ওখানে নিয়ে তিনি আবার ঝাড়াইছেন, দেখাইছেন একজন হুজুরকে। তো ওই হুজুর তখন বলে যে আপনার ছেলেকে ওই পরীটা ছাড়বে না। উনি একই কথা বলছে যে হ্যাঁ ধরছে, এবং আগে যিনি ওনাকে রুকাইয়া করছেন তিনি সঠিকভাবেই করছেন, তো ওই জিনটা হয়তো ওনার কাছে আসবে না, হ্যাঁ, কিন্তু ওই পরীটা কিন্তু তার আশপাশ দিয়ে ঘুরবে। এই পরীটা ওই জিনের উপর আবার রাগ, এবং জিনটা না আসার কারণ হচ্ছে একে তো হুজুর রুকাইয়া করে দিছেই, এবং ওই পরীটাও ওই জিনটার উপর রাগ, এবং তাদের মধ্যেই কনফ্লিক্ট চলতেছে এখন। সেই জিনটাকে সে আসতে দিবে না, পরীটাই দিবে না, কিন্তু পরী কিন্তু তার কাছে সুযোগ পেলেই আসবে। হ্যাঁ, সেরকম পরিবেশ, সেরকম মক্ষম সময় পেলে আসবে। ওকে বলবেন মানে আমল করতে, মানে ওই স্যারের বাবা বলছিল, তো বিভিন্ন আমল শিখাই দিয়েছিল, এবং স্যারকে বলছিলেন যে তিনি যেন প্র্যাকটিসিং হন। তিনি তো আসলে প্র্যাকটিসিং মানুষ ছিলেন না, তো অনেক রকম কিছু দিছিলেন, কিছু ট্রিটমেন্ট দিছিলেন। ওই ট্রিটমেন্টগুলো নাকি স্যার ফলো করতেন। তো স্যার ফলো করতেন, এবং স্যার তখন ওই যখন ফলো করতেন ভালো থাকতেন, স্যারের সমস্যা হতো না। আর স্যার নাকি হঠাৎ সেই পরীর দেখা পেতেন। সবচেয়ে আজব ব্যাপার, ওই স্যার বলছিলেন যে তার সাথে বন্ধুত্ব কিভাবে হয়। তার সাথে একদিন রাতের বেলা তিনি মানে তখন মানে অন্ধকার ছেয়ে গেছে, তিনি তাদের ইউনিভার্সিটি এলাকার নির্জন একটা জায়গায় বসেছিলেন, তার বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলেন। তার বন্ধু আসলে হেঁটে যাবেন, চায়ের দোকানে চা খাবেন। এই সময় নাকি তিনি হঠাৎ করে খুব তীব্র সেই গোলাপের ঘ্রাণ পান। স্যারের কাছে অন্যরকম লাগে যে ব্যাপারটা কি, এরকম ঘ্রাণ কোত্থেকে আসতেছে। কিছুক্ষণ পর নাকি তিনি দেখেন যে ওই সময় নাকি ওই জায়গাটা একটু নির্জন ছিল, ওই মানে যেখানে তিনি বসেছিলেন সেই জায়গার আশেপাশে কিছু নাই। দেখলেন যে এই পাশে একটা পাতাবাহারের ঝোপ ছিল, ওই ঝোপের পাশে একটা মেয়ে বসে আছে, এবং মেয়েটা এত সুন্দরী, মানে তখন হালকা লাইটের আলো আসছে, সেটা দেখা যাচ্ছে। স্যার আসলে পুরো মুগ্ধ হয়ে গেছে, মানে বলার মতো না। তার চেহারা যেরকম সুন্দর, সে সেইভাবে মানে তার পরিপাটি হয়ে আছে, এবং সেই তীব্র ঘ্রাণটা আসতেছে, মানে অন্যরকম। স্যারের কাছে মনে হচ্ছে যে এই পৃথিবীর কেউ না, এত সুন্দর। এবং স্যারের সাথে নিয়ে খুব সুন্দর করে কথা বলে ওখান থেকে। স্যারকে বলে যে আমি যেখানে বসে আছি আমি ওখানেই থাকি, আপনি যেখানে আছেন সেখানে থাকেন, কথা বলি। তো স্যারের সাথে নাকি কথা হয়, এবং স্যার নাকি অনেকক্ষণ কথা বলেন ওখানে বসে, এবং তার বন্ধু তাকে খুঁজে পাচ্ছিল না স্যারকে। এটা খুব আশ্চর্য ব্যাপার, বন্ধু নাকি ওখানে কাছাকাছি দিয়ে হাঁটা চলা করছিল, তার বন্ধু তাকে খুঁজে পায় নাই। তো বেশ খানিকক্ষণ সময় পর ওই মেয়েটা হেঁটে চলে যায় ওদিক দিয়ে ঘুরে, এবং যখন চলে যায় তখন নাকি একটু পরে তার বন্ধু এখানে আসে, এবং সেই তীব্র ফুলের গন্ধের খানিকটা পায়। তার বন্ধু বলে কি ব্যাপার, তো স্যার আর ওইটা তখন খুব একটা ক্লিয়ার করে নেই বন্ধুকে, অনেকদিন পর বলছে। তো এরপরে স্যারের সাথে হঠাৎ নাকি এরকম হইতো, মানে হঠাৎ হইতো। তো তখন মানে এই স্যার এই ঘ্রাণটা পেত, এবং স্যার নাকি কিছুক্ষণের জন্য অন্যরকম একটা স্টেটে চলে যায় যখন এরকম জিনিসটা তার সাথে ঘটে, এবং তাকে নাকি অনেক সময় তার আশেপাশের মানুষরা খুঁজে পায় না যে উনি কোথায়, মানে যিনি যে বসে আছে তাকে ঠিক মতো দেখতেও পায় না, এরকম নাকি হয়। তো তখন ওই স্যার বলে মাকসুদকে যে এই একটা জিনিস অবাক লাগলো, যে তুমি কিভাবে আমাকে দেখলা। তো মাকসুদ বলে স্যার আমি কিন্তু আপনাকে সরাসরি ওইভাবে দেখি নাই, খুব অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে আমি আপনার অবয়বটা বুঝতে পারছি চেয়ারে, আর এই ঘ্রাণটা আসছিল, তীব্র ঘ্রাণ আসছিল ফুলের। তো
তখন স্যার বলে যে আসলে মানে তুমি কিন্তু তারপরও যতটুকু দেখছে এতটুকু কেউ দেখতে পায় না, অনেকে আছে আমাকে খুঁজে পায় না, একটা ঘ্রাণ পায়, হয়তো আমি আশেপাশে আছি এটা বুঝতেও পারে না, আমি যখন স্টেট থেকে বের হই তখনই কিন্তু আমাকে দেখতে পায়। তো তখন মাকসুদ জিজ্ঞেস করে যে স্যার আপনি কি চেষ্টা করছেন এই জিনিসটার থেকে বেরোতে? তো বলে যে আমি চেষ্টা করছি, আমি মোটামুটি আমার মতো চেষ্টা করি। তো আমি যখন নাকি ঠিকমতো আমার আমলগুলা করি, সব কিছু করি, তখন আমার সাথে খুব একটা এরকম ঘটে না, হঠাৎ ঘটে। আজকে তোমাদের বাসায় আসার সময় আমাদের কেমন লাগতেছিল, আর তোমাদের এলাকাটা তো খুব নীরব, আমি যখন আসতেছিলাম তখনই জানি আমার কেমন লাগতেছিল, মনে হচ্ছিল আমার কেউ ফলো করতেছে। তো তারপরেই কিন্তু তোমাদের বাসা আসার পরে মনে হলো যে আমার সাথে এরকম ঘটলো। তো মাকসুদ তখন জিজ্ঞেস করে স্যার আপনার সাথে কি আলাপ হয়? তখন বলে না সেটা তো তোমাকে বলবো না, এটা তো আমার ব্যক্তিগত জিনিস, আমাদের মধ্যে অনেক কথা হয়, আমাদের ব্যক্তিগত কথা, মানে বন্ধুত্বের মতোই। তো এতটুকুই মাকসুদকে স্যার বলে। তো ওই দিন তারপর যখন নাকি স্যার চলে যায় পড়ায়, স্যার নাকি এরপর আর কোনোদিন মাকসুদকে পড়াতে আসেন নাই। খুব আশ্চর্যজনক একটা ব্যাপার। আর স্যার একদিন যোগাযোগ করে মাকসুদের আব্বার অফিসে যোগাযোগ করে মাকসুদের আব্বার সাথে দেখা করছিলেন। মাকসুদের আব্বা তখন স্যারকে তার স্যালারিটা দিয়ে দেন। তো তিনি বলেন যে তিনি নাকি বলছিলেন, স্যার নাকি বলছিলেন মাকসুদের আব্বাকে যে তার একটা ব্যক্তিগত সমস্যা হয়েছে, এই কারণে তিনি আপাতত পড়াতে পারতেছেন না, হয়তো সামনে কোনো এক সময় ওনাদের বাসায় আসবেন, বেড়ায় যাবেন। তো মাকসুদের আব্বাও আর কিছু বলেন নাই। মাকসুদের আব্বা স্যারকে মানে তার যা ডিউ ছিল সেগুলো ক্লিয়ার করে দেন। আর মাকসুদ তারপরে তার বাসায় কথাটা বলে, সে ফ্রি ছিল তার বাবা মার সাথে, যে এরকম ব্যাপার। তো মাকসুদের আম্মা আবার বলে যে না না ভালো হয়েছে, স্যার যে আসে নাই ভালো হয়েছে, আমি এইসব চাই না। তো মাকসুদ বলছে যে সে নাকি অনেকবার চেষ্টা করছে যে স্যারের ওই রুমে যেহেতু এরকম কিছু আসছিল, যে এরকম কিছু মানে পায় নাকি সে ফুলের ঘ্রাণ ট্রাণ, এরকম অনেক কিছু চেষ্টা করছে সেখানে বসে করার, কিন্তু কখনোই হয় নাই। এমনকি স্যার যে বলছে যে রাস্তা দিয়ে আসতেছিল, সেই রাস্তা দিয়েও সে হেঁটে দেখতে সন্ধ্যার পরে, এরকম কিছু হয় নাই। তো যাই হোক, এই ছিল মাকসুদ হোসেনের শেয়ার করা ঘটনা। আমার হাতের মোবাইলটা আচমকাই একটা ভাইব্রেশন দিয়ে ভাইবার বা হোয়াটসঅ্যাপের মতো লক হয়ে গেল। তখন ঘড়িতে রাত 3:07। চারপাশের ঘরের আলো সচল থাকলেও আমার মোবাইলের স্ক্রিনের আলোটা হঠাৎ নীলচে রঙের অলৌকিক অভাই রূপ নিল। ঠিক তখনই কোনো রিংটোন ছাড়াই স্ক্রিনে একটা ভিডিও কল ভেসে উঠল। কোনো নাম্বার বা নাম, কোনো কিছু নেই, শুধু লেখা অচেনা আগমন। আমি ভুলবশত স্ক্রিনে টাচ করতেই কলটা রিসিভ হয়ে গেল। ফ্রন্ট ক্যামেরার ওপাশ থেকে কোন মানুষের চেহারা দেখা যাচ্ছিল না, বরং আমি স্তব্ধ হয়ে দেখলাম আমার নিজের ব্যাকগ্রাউন্ডটাই ওপাশ থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ ক্যামেরাটা আমার ঘরের কোণায় থাকা পুরনো অন্ধকার আলমারিটার দিকে, সেদিক থেকে আমার দিকে তাক করা হয়েছে। কিন্তু সবচেয়ে হাড়হিম করার বিষয় হলো স্ক্রিনের ভেতরের আমার বিছানায় আমি একা বসে নেই। আমার ঠিক পেছনে কুচকুচে কালো রঙের একটা ধোঁয়াটে আকৃতিহীন অবয়ব ঝুঁকে বসে আছে, যার একজোড়া লম্বা লোমশত হাত আমার গলার দিকে এগিয়ে আসছে। আমি বাস্তবে ঝট করেই পিছন দিকে তাকালাম, কিন্তু পেছনে কোনো কিছুই নেই। মোবাইলের স্ক্রিনের দিকে তাকালেই স্পষ্ট দেখা যাচ্ছে সে অবয়বটা আমার আরো কাছে চলে আসছে। এই ঘটনা অদ্ভুত আর আধুনিক। আমার নাম মেহরাব। আমি সাভার এলাকার একটা টেক্সটাইল মিলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করি। কাজের সূত্রে আমাকে প্রায়ই ল্যাপটপ বা মোবাইল নিয়ে গভীর রাত অবধি জেগে থাকতে হতো। প্রযুক্তির এই যুগে আমরা ভূত প্রেত বা জিনের কথা প্রায় ভুলেই যাই, কিন্তু সে রাতের ঘটনা আমাকে বুঝিয়ে দিয়েছিল ওরা শুধু বনে জঙ্গলে বা পুরনো দালানে থাকে না, ওরা আমাদের চেনা প্রযুক্তির আড়ালেও হানা দিতে পারে। তো সেদিন ছিল বৃহস্পতিবার। পরদিন ছুটি থাকায় আমি রাত প্রায় 3টা পর্যন্ত মোবাইলে স্ক্রল করছিলাম। ঘরের সব বাতি নেভানো ছিল, কেবল মোবাইলের ডিসপ্লে আলোটা আমার মুখে এসে পড়ছিল।
হঠাৎ করেই আমার ফোনটা সম্পূর্ণ হ্যাং হয়ে গেল। আমি স্ক্রিন টাচ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো বোতাম কাজ করছিল না। ঠিক তখনই চারপাশের বাতাসটা কেমন যেন ভারী আর নিথর হয়ে গেল। রাতের স্বাভাবিক যে একটা ঠান্ডা বাতাসের শব্দ থাকে, সেটা এক পলকের মধ্যেই বন্ধ হয়ে গেল। পরক্ষণেই আমি স্ক্রিনে একটা নতুন অদ্ভুত ভিডিও কল চলে গেল। কলের ওপার থেকে কোনো রিংটং বাজছিল না, বরং স্পিকার থেকে একটা তীব্র কর্কশ ঘর শব্দায় বলছিল, যেন কেউ খুব দ্রুত দূর থেকে রেডিও সিগন্যাল মেলানোর চেষ্টা করে। আমি কলটা কাটার জন্য ডিক্লাইন বাটনে চাপ দিতে গেলাম, কিন্তু অলৌকিকভাবে কলটা নিজেই রিসিভ হয়ে গেল। স্ক্রিনটা সচল হতেই আমি ভাবলাম হয়তো কোনো বন্ধু প্রাঙ্ক করছে, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই আমার কলিজা শুকিয়ে গেল। ক্যামেরার ও পাশের দৃশ্যটা কোনো বাইরের জায়গা নয়, ওটা আমারই শোবার ঘর। একদম নিখুঁত ভাবে আমার ঘরের দেয়াল, পিছনের আলমারি দিয়ে সব দেখা যাচ্ছে, ঠিক যেন কেউ ঘরের কোণা থেকে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে। আমি কাঁপতে কাঁপতে ঘরের ওই কোণাটার দিকে তাকালাম, কিন্তু বাস্তবে সেখানে কোনো বিরাট অন্ধকার ছাড়া আর কোনো কিচ্ছু ছিল না। সবচেয়ে ভয়ানক বিষয় হলো, যা আমি খেয়াল করলাম, যখন আমি আবার স্ক্রিনের দিকে তাকালাম, আমি স্ক্রিনে দেখছিলাম যে আমি বিছানায় বসে আছি, আর আমার ঠিক পিছনের অন্ধকার দেয়ালটা মাকড়সার জালের মতো ফেটে যাচ্ছে। সেই ফাটল গলিয়ে বের হয়ে আসছে একটা বিশাল আকার কুচকুচে কালো ছায়া অবয়ব। তার কোনো চোখ, মুখ, কোনো কিছু ছিল না, কিন্তু তার পুরো শরীর থেকে এক ধরনের বিশাল অদৃশ্য পৈশাচিক শক্তি ঠিক করে বের হচ্ছিল। স্কিনের ভিতরের সেই অবয়বটা খুব ধীর গতিতে তার দীর্ঘ নখযুক্ত হাত দুটো আমার কাঁধের উপর এনে ধরল। বাস্তবে আমি আমার কাঁধে প্রচন্ড ঠান্ডা বরফ শীতল এরকম কোনো অনুসূচিক বিদ্যালয় বা কোনো মানুষের গলা যাচ্ছিল আর কি। তখন তার নখগুলো আমার কাঁধের উপরে রাখলো। বাস্তবে আমি কাঁধ প্রচন্ড ঠান্ডা এবং বরফ শীতল এলাকা একটা স্পর্শ অনুভব করলাম, অথচ পিছনে তাকালে সেখানে কেউ নেই। ভয়ে আমার পুরো শরীরটা অবশ হয়ে গেল। আমি বিছানা থেকে উঠে নামা শক্তিও হারিয়ে ফেললাম। ঠিক তখনই আমার মোবাইলের স্পিকার থেকে একটা চেরা ভাঙ্গা ফিসফিসানি ভেসে এলো। কোনো মানুষের গলা নয়, ওটা আসলে আমার মনে হচ্ছিল যে হাজারটা ভাঙ্গা কাজ একসাথে ঘষলে যেমন শব্দ হয় ঠিক তেমন। তা বলল যে, আমরা তোদের চোখের সামনে থাকি রে মানুষ, তোরা শুধু আমাদেরকে দেখতে পাওয়ার মাধ্যমটা বদলে নিয়েছি। এই কথাটা শেষ হতেই স্ক্রিনের সেই ছায়াটা এক ঝটকায় আমার গলাটা চেপে ধরলো। বাস্তবেও আমার দম আটকে আসতে লাগলো। মনে হলো কেউ আমার ফুসফুস থেকে সব বাতাস কেড়ে নিচ্ছে। যন্ত্রণায় আমার চোখ দুটো উল্টে এলো এবং হাত থেকে মোবাইলটা মেঝের উপরেই পড়ে গেল। তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরদিন সকালে আমার এক সহকর্মী এসে আমাকে ঘরের মেঝে থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমার মোবাইলটা মেঝের উপর একদম অক্ষত অবস্থায় পড়ে আছে। কিন্তু যখন আমি ওটার গ্যালারি চেক করলাম, আমার পুরো শরীর ভয়ে জমে বরফ হয়ে গেল। গ্যালারিতে রাত 3:11 একটা ভিডিও ফাইল সেভ হয়েছিল। 4 সেকেন্ডের সেই ভিডিওতে স্পষ্ট দেখছিলাম আমি ঘুমাচ্ছি, আর আমার বুকের ওপর কুচকুচে কালো একজোড়া লম্বা হাত শক্ত করে চেপে বসে আছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা।
আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।